মানুষ কষ্ট পায়। মানুষ কি সত্যি সবসময় কমপ্লিটলি হিল হতে পারে? PAINS, P for positive, A for attitude, I for N for negative, S for situation. তাহলে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন, তার মানে পজিটিভ নেগেটিভ পুরোটাই তো মাইন্ডসেট। মেন্টাল হেলথকে ঠিক রাখার মানে কি শুধু হ্যাপি থাকা? এই যে তুমি যে হ্যাপি ওয়ার্ডটা বললে, এটা যতটা ছোট ওয়ার্ড এ ততটাই গভীর ওয়ার্ড। ছোট বাচ্চাদের ক্ষেত্রে হ্যাপিনেস মানে সে লাইফে কিছু চাইছে, সেটা পেলেই তার কাছে হ্যাপিনেস। তার কারণ তুমি একটা স্পেসিফিক মেটেরিয়াল জিনিস পেলে তুমি খুশি, যেই মোমেন্টে ওটা পাওয়া হয়ে গেল তখন আবার তোমার আরেকটা মেটেরিয়াল জিনিস পাওয়ার ইচ্ছা হবে, তুমি সেটা পেলে খুশি হবে। মানুষ যদি একবার রেগে যায় বা চিল্লামিল্লি করে, তার প্রায় 8 ঘন্টা না 10 ঘন্টার এনার্জি পুরো লো হয়ে যায়। এটা থেকে ওভারকাম করা যায় কিভাবে? জেনারেলি অ্যাঙ্গারের পিছনে সেম দুটো কারণ থাকে। একটা কারণ হচ্ছে আমি ঠিক যেরকম ভেবেছি সেরকম হচ্ছে না, আদারওয়াইজ আমার কিছু জিনিস এক্সপেক্ট করেছিলাম, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেইভাবে আমার সাথে কেউ কিছু করেনি। প্রত্যেক দিন সকালবেলা উঠে একটু চেক করে দেখুন আপনার মন কীরকম আছে। ভয় 10-এ কত দেবেন, অ্যাঙ্গারকে 10-এ কত দেবেন, স্যাডকে 10-এ কত দেবেন। এবার দেখা গেল এগুলো লো থাকলো। এবার দুপুরবেলার দিকে মানে 6 ঘন্টা বাদে আবার চেক করে দেখা একটু বেড়ে যায়নি তো, কমে যায়নি তো, বিকজ বিভিন্ন ধরনের ইনফরমেশন সারাদিন বোম্বার্ডিং হচ্ছে। ট্রান্সফরমেশন হতে গেলে টাইমও লাগবে, আবার প্রেশারও নিতে হবে। একটা কুকুরের মধ্যে একটা শুয়োপোকা ঢুকে যায়, সে তো প্রেশারে থাকে। আর শুয়োপোকা যখন প্রজাপতি হয় পেইনফুল হয়, প্রজাপতি ছিঁড়ে ভেঙে বেরোনো, উড়ে যাওয়ার জন্য সে তার ডানায় ব্যথা, এটা কিন্তু হবে। ওই পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। মানে তুমি যদি মাস পিপল হয়ে থাকতে চাও তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রোজ ড্রিম চেঞ্জ করো। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বিকাম আ ক্লাস পিপল, তোমার ড্রিমটাকে এত ফিক্সড করো, এত বড় করো যে ড্রিমের জন্য রোজ যদি আমাকে চেঞ্জ হতে আমি চেঞ্জ হবো। প্রশ্নটা হচ্ছে আমি কাল করবো কেন, আজকে কেন না? তার কারণ আমার মনে হচ্ছে কালকে সকালবেলা থেকে আমার স্টার্ট করা উচিত। এবার যাদের মধ্যে এই প্যাটার্নটা আছে কাল করবো, এটাকে ইংলিশে বলা হয় প্রোক্রাস্টিনেশন। এবার প্রোক্রাস্টিনেশন ইজ অ্যাটিটিউড। এবার প্রোক্রাস্টিনেশনকে যদি ব্রেক করতে হয় তাহলে ফর্মুলা একটাই, নাও অর নেভার। অতীতকে ভুলে এগোনো কি সত্যি সম্ভব? আজকের পডকাস্টে যিনি আমাদের সাথে রয়েছেন তাকে আপনারা সকলেই চেনেন। তিনি অলরেডি আমাদের পডকাস্টে একবার এসেছিলেন প্রায় 1 বছর আগে, আর ফাইনালি আবারও তিনি আমাদের পডকাস্টে আজকে এলেন। অনেক দিন ধরেই কথা হচ্ছিল, বাট ফাইনালি আজকে হলো। আজকে আমাদের সাথে রয়েছেন মৃণাল চক্রবর্তী। মৃণাল দার সাথে আজকে আমরা মেন্টাল হেলথ, কিভাবে জীবন এগিয়ে নিয়ে যাওয়া উচিত, মা বাবা হিসেবে আপনাদের কি করণীয় আপনাদের বাচ্চাদের প্রতি, সেই সব কিছু নিয়ে আলোচনা করেছি। প্লাস কিভাবে নিজের মাইন্ডটাকে ঠিক রাখবেন সেটা নিয়ে তো আলোচনা আছেই, বুঝতেই পারছেন। তো চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। মৃণাল চক্রবর্তী অন ইউটিএস। মৃণালদা, ইউটিএসে তোমায় সেকেন্ড টাইম স্বাগত। আমরা প্রায় 1 বছর আগে একটা পডকাস্ট করেছিলাম, তখন সেট আপও আলাদা ছিল, সব কিছু আলাদা ছিল। আজকে একদম আলাদা। রাইট। কেমন আছো ফার্স্টে যদি জিজ্ঞেস করি? সব কিছু শুরুতেই যখন এই প্রশ্নটা আসে সেক্ষেত্রে আমি সবসময় বলি আমি দারুণ আছি, অ্যান্ড আই এম ব্লেসড যে ঈশ্বর আমার কাছে যে সুযোগ সুবিধার থেকেও বড় কথা আমার বাবা মা, আমার ফ্যামিলিকে আমি সবসময় কাছে পাচ্ছি, যেটা অনেকেই হয়তো চেয়েও পায় না। অ্যান্ড আই এম ভেরি ফর্চুনেট যে আমার কাছে যে সিচুয়েশনসগুলো আছে প্রত্যেকটা সিচুয়েশনস থেকে আমি শিখছি। তো যদি কম্পাইল করে যদি কথাটাকে বলি, আমি দারুণ আছি, সত্যি খুব ভালো আছি, এবং মানুষের কাছে ভালো রাখতে পারার যে প্রচেষ্টা আমি আমার মতন করে করি, তাতে মানুষের আশীর্বাদ আমাকে আরও ভালো রাখতে সাহায্য করে। থ্যাংক ইউ। আজকে আমরা তো, তুমি আছো যেহেতু, আমরা মাইন্ডসেট নিয়ে কথা বলবোই। ফার্স্টে একটা কথা আসে যে এটা রিচ মাইন্ডসেট, একটা পোর মাইন্ডসেট, এই দুটোর মধ্যে পার্থক্য কী? সো প্রথমেই আমি যেটা প্রেফার করি, গল্প, ছোট গল্পের মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়। আমরা প্রথমে শুনি একটা ছোট্ট গল্প, সেই গল্প থেকে আমরা দেখি রিচ মাইন্ডসেট বা পুয়ার মাইন্ডসেট, বা আজকের দিনে স্টুডেন্টদের যে কারেন্ট সিনারিও, বা আমরা যদি বাবা মা হিসেবেও দেখি, বাবা মা হিসেবে স্টুডেন্টদের জন্য যে চিন্তা বিষয়, সব কিছুই গল্পটার মধ্যে রয়েছে। সো খুব মন দিয়ে গল্পটা শুনলে আমার মনে হয় প্রথম থেকেই সবাই বুঝতে পারবে যে রিচ এবং পুয়ারের এক্সপিরিয়েন্স আমার কাছে কী, এবং হতে পারে
আমার এই গল্প বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ইন্টারপ্রেট করবেন এবং তাদের জীবনে কোনো না কোনোভাবে কাজে লাগবে। দুই বন্ধু, ধরে নেওয়া যাক এক বন্ধুর নাম অরুণ, এক বন্ধুর নাম বরুণ। দুই বন্ধু ছোটোবেলায় একই স্কুলে পড়তো। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দুজনেরই বাবা মা সমুদ্র থেকে মাছ বিভিন্নভাবে ধরে সেই মাছগুলো বিক্রি করে তাদের সংসার চলতো। তার কারণ অরুণ আর বরুণের বাড়ি ছিল সমুদ্রের খাড়ির কাছে। বেশ কিছুদিন দুজনেই দুটো শহরে চলে যায়, তার কারণ বাবা মার আর্থিক অবস্থা খারাপ। অরুণ একই শহরে থেকে যায়, বরুণ আলাদা শহরে যায়। বরুণের সাথে অরুণের দেখা হয় প্রায় 30 বছর বাদে। দুজনেই দুজনকে দেখে সামহাও চিনতে পারে। অরুণ বরুণকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? বরুণ তখন একটি কোম্পানিতে, ওই ট্রলারের কোম্পানিতে জাস্ট লোয়ার লেভেল এমপ্লয়ি ছিল, গ্রাউন্ড লেভেল এমপ্লয়ি। মানে ওর কাজ ছিল ডেলি লেবার হিসেবে কাজ করা। সারাদিন কাজ করার পর একটা 200 টাকা পেত এবং যে মাছগুলো বিক্রি হতো না, ট্রলার থেকে ফেলে দেওয়া হতো, সেগুলো কিনে এনে মোটামুটি নিজের সংসার চালানোর মতন করে চালাচ্ছিল। ইন দ্য মিন টাইম অরুণ হয়ে উঠেছিল ভেরি ভেরি সাকসেসফুল। তার 50টা ট্রলার এবং প্রায় 500 এমপ্লয়ি নিয়ে সে খুব হ্যাপি ছিল। অরুণ বরুণকে বলল যে তুমি যখন চাকরি করো তুমি আমার কাছে এসে চাকরি করো, আমরা ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে কাজ করি, আমি তোমাকে এক্সট্রা স্যালারিও দেবো। এই কথা শুনে বরুণ খুশি যেরকম হলো, মনে মনে একটা রাগও হলো যে অরুণের এত টাকার পিছনে মেইন রিজন কী। বেশ কিছুক্ষণ চলার পর, মানে কিছুদিন একসাথে কাজ করার পর, বরুণের মনের মধ্যে একটা হিংসা জন্মালো অরুণের সম্পর্কে। অরুণ খুব অনেস্টলি কাজ করে, বরুণও খুব অনেস্টলি কাজ করা শুরু করেছিল, কিন্তু ভেতরে তার হিংসাটা চলছিল। বেশ কিছুদিনের মধ্যে একটা বিরাট বড় সুনামি আসে এবং অরুণের যেটুকু সম্পত্তি ছিল, যতগুলো ট্রলার ছিল, সব ভেসে চলে গেল এবং আর্থিক অবস্থা জাস্ট লাইক বরুণের মতন হয়ে গেল। অরুণের ওই খারাপ অবস্থা দেখে বরুণ তার হিউম্যানিটি গ্রাউন্ড থেকে বলল, অরুণ তুমি চাইলে আমার বাড়ির পাশে একটা ছোট্ট বাড়ি ভাড়া পাওয়া যায়, তুমি ওখানে থাকতে পারো। বরুণ তখন দুজনে সেম অবস্থায় চলে এসছে, মানে বরুণেরও কিছু পয়সা নেই, অরুণ জিরোতে গিয়ে দাঁড়িয়েছে। দুজনেই আবার সেই একই রকমভাবে কাজ করা শুরু করলো কোনো একটি ট্রলার মালিকের কাছে। ইন দ্য মিন টাইম দেখা গেল ঠিক 2 বছরের মধ্যে অরুণ কিন্তু ধীরে ধীরে আবার তার ব্যবসাটা গোছানো আরম্ভ করলো এবং ধীরে ধীরে 5 বছরের মধ্যে সে কিন্তু সেই 50টা ট্রলারে গিয়ে দাঁড়ালো। ওয়ারেস বরুণ কিন্তু তার সেম ক্যাটাগরিতেই থেকে গেল। গল্পের ভেতরে স্টোরিতে চলে আসি, যেখান থেকে অ্যাকচুয়াল টুইস্টটা কাজ করেছে। অরুণ ছোটোবেলা থেকেই তার বাবার কাছে শিখেছিল যে দেখো, তুমি যখনই যেটা রোজগার করবে, ইনকাম, অলওয়েজ রিমেম্বার ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট। তোমার একটা টাকা তোমাকে জমিয়ে রাখতে হবে ফিউচারের জন্য, তারপরে যেটুকু টাকা থাকবে সেটা তুমি খরচা করবে। তার মানে অরুণের বাবা ফর্মুলা শিখিয়ে গেছিলেন, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। মানে 80-20 রুল হিসেবে যদি এটাকে আমরা ক্লাসিফাই করি, অরুণের বাবা শিখিয়েছিল যে 80% টাকা তোমার রোজগারে তুমি সেভিংসে দেবে, আর 20% দিয়ে আর্থিক অবস্থা যত কষ্টই হোক তুমি তোমার সংসার চালাবে। এভাবে যখন তুমি 15 বছর চালাবে, একটা সময় দেখবে তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক ভালো হবে। ওয়ারাস বরুণের বাবাও এই ধরনের বুদ্ধি দেওয়া সত্ত্বেও বরুণ সেই সব কথা না শুনে বরুণ ঠিক উল্টো ফর্মুলায় কাজ করতো। মানে ওর যা ইনকাম হতো তার 80% এক্সপেন্স করতো। সো বরুণের ফর্মুলা কী ছিল? ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। তার মানে এক বন্ধু অরুণ, সে 80 টাকা জমাচ্ছে 100 টাকায়, 20 টাকা কষ্ট করে খরচা করে নিজের সংসার চালাচ্ছে। ভাইরাস বরুণ তার স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের পিছনে দিখাওয়া, যেটাকে বলে লোককে দেখানোর জায়গা তৈরি করতে গিয়ে 80 টাকা খরচা করছে আর মাত্র 20 টাকা জমাচ্ছে। এইখানেই অ্যাকচুয়াল ক্যাচ, যে পুওর মাইন্ডসেট এবং রিচ মাইন্ডসেট। যারা রিচ মাইন্ডসেটে থাকে তারা সবসময় তাদের মিশন ভিশন একটাই রাখে, ভবিষ্যৎকে সিকিওর করার ইচ্ছা। এবং সেইখানেই অরুণের স্কিল এই জায়গাটাতে ইমপ্রুভ করেছিল যে ইনকাম যতটুকুই হোক না কেন, ইনকামের পরের কাজটা যেটা হচ্ছে প্রপারলি ইনভেস্টমেন্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ জায়গার যেটুকু থাকলো সেটাকে এক্সপেন্স করা। আমরা যদি আমাদের লাইফ দিয়েও দেখি, আমাদের লাইফটাও কিন্তু অনেকটা এরকম। আমরা সারাদিনে যে সময়টা পাই সেটাকে যদি আমাদের ইনস্ট্যান্ট ইনকাম হিসেবে ভাবি, মানে 24 ঘন্টা, যারা লাইফে, আমরা যদি ছোট বাচ্চাদের দেখি বা যারা লাইফে সোকল ভেরি সাকসেসফুল, এডুকেশন ফিল্ডে, স্পোর্টস ফিল্ডে, যে কোনো ফিল্ডে যদি প্রপার ওয়েতে সাকসেসফুল হয়, তাহলে 24 ঘন্টা মাইনাস ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? মানে ফিউচারকে সিকিওর করার জন্য সেই সমস্ত কাজ করা যেটা অ্যাকচুয়ালি রিটার্ন অফ ইনভেস্টমেন্টে আমাদের কাছে আসবে। মানে ইনকাম মানে 24 ঘন্টা, মাইনাস ইনভেস্টমেন্ট মানে আমি একটা ভালো বই পড়লাম,
আমি একটা খুব এডুকেটেড পডকাস্ট দেখলাম। এডুকেটেড পডকাস্ট মানে যেটা দেখার পর আমার থিঙ্কিং প্যাটার্ন আইডিয়া মেকারদের মতন হলো, ক্রিটিসিজমের দিকে গেল না বা কোনো কুসংস্কারের দিকে গেল না। ফাইনালি যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমি সোশ্যাল মিডিয়া হয়তো ইউজ করছি, কিন্তু সোশ্যাল মিডিয়া যেন আমাকে না ইউজ করে, ভেরি সিলেক্টিভ ওয়েতে কাজ করা, যেটাকে বলা যেতে পারে আমাদের সামনে প্রচুর কোয়ান্টিটির জিনিস আছে, কিন্তু সেই কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে ফোকাস করা সেটা অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে যারা প্রপার ইনভেস্টমেন্ট করছে টাইমটাকে, তারা কোয়ান্টিটির ওপর কাজ করে না, তারা কোয়ালিটির ওপর কাজ করে। তাহলে কোয়ালিটি ইনভেস্টমেন্ট যদি সে করে, তাহলে পরে যে সময়টা থাকলে এন্টারটেনমেন্টের পারপাসে বা একটু রিল্যাক্স করার পারপাসে, সেক্ষেত্রে হতে পারে সে 10 মিনিট একটু গান শুনলো, 10 মিনিট হয়তো একটু আড্ডাই মারলো, বা 10 মিনিট লাইক মাইন্ডেড পিপলদের সাথে যে কথাগুলো বললে তার মনের, সেই হিন্দিতে একটা কথা আছে উর্দু ওয়ার্ড তাসাল্লি, মনের একটা তাসাল্লি হলো, একটা শান্তি হলো, বা বন্ধুদের সাথে চায়ের কাপে একটু ঝড় না হয় উঠলই, কেউ কিছু আলোচনা করছে, সেখানে আমি যা শুনলাম মানুষের তর্ক বিতর্ক শুনে, হয়তো তর্ক করার যে টেকনিক্যাল স্কিল, যেটা অ্যাকচুয়ালি নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে ডিসকাশন মোডের ক্ষেত্রে কাজে লাগে, এটা হলো একজন রিচ মাইন্ডসেট স্টুডেন্টের লাইফ হতে পারে, বা রিচ মাইন্ডসেট পিপলের হতে পারে। আবার পুয়ার মাইন্ডসেটের ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক এই গল্পটার ক্ষেত্রে, স্যার 24 ঘন্টা আছে, কিন্তু মাইনাস প্রথমেই সে এন্টারটেনমেন্টে খরচা করে দিচ্ছে। এন্টারটেনমেন্ট মানে, আগেই ছোটোবেলায় আমার মনে আছে অনেক ছেলে মেয়েকে দেখতাম, আমিও কিছুটা ওরকমই ছিলাম, আগে খেলে নেবো তারপরে এসে পড়া করব। আগে তুমি বলো এটা দেবে তাহলে ওটা করব। তাহলে প্রথমেই যদি আমি এন্টারটেনমেন্টটাতে বেশি সময় দিয়ে নিই, যেরকম আজকের দিনে ছেলে মেয়েদের ক্ষেত্রে আমার চেম্বারে যারাই আসে আমি দেখি প্রায়ই বাবা মাদের কমপ্লেন, যে বলছে আমাকে আগে ইনস্টাগ্রাম করতে দিতে হবে, আমাকে আগে ফেসবুক করতে দিতে হবে, আমাকে আগে রিল দেখতে দিতে হবে, আমাকে আগে শর্টস দেখতে দিতে হবে, আমি বন্ধুদের সাথে পার্সোনাল চ্যাট করব, মোবাইলে হাত দেওয়া যাবে না, তাহলে আমি পড়াশোনা করব। মানে আগেই 80% সময় আমার এন্টারটেনমেন্টে কাটিয়ে দিয়ে এবার রাত্রিবেলা ডিসাইড করলো সে, বা বিকালের একটা টাইমে এখন আমি পড়তে বসবো। অ্যাকচুয়াল এনার্জিটা তো আগেই ড্রেন হয়ে গেল। এবার তারপরে পড়তে বসলে মনের মধ্যে তো ওগুলো চলবেই। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে, সাপোজ এটা পজিটিভভাবে দেখলে একরকম, নেগেটিভভাবে দেখলে একরকম, প্রথমেই ডিসাইড করলাম আমি দিনের 80% সময় আনন্দ করব, এনজয় করব, ফুর্তি করব, এগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার রাত্রিবেলা আমি ডিসাইড করলাম 10টার সময় পড়বো, 80% এনার্জি তো ওখানেই ড্রেন্ড হয়ে গেল। তাহলে ফোকাসটা কোথা থেকে আসবে? তার মানে আমরা গল্প থেকে কী শিখলাম? রিচ মাইন্ডসেট অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার ইন অ্যাডভান্স, যে কারণে এটাকে বলা হয় স্টার্ট বিফোর ইউ স্টার্ট, দোজ হু আর বিকাম রিচ। সেটা ফাইন্যান্সিয়াল রিচ হোক, সেটা মেন্টালি রিচ হোক, সেটা এডুকেশনের ক্ষেত্রে রিচ হোক, রিচ ইটসেলফ আ মাইন্ডসেট। সেই মাইন্ডসেটে নিজেকে নিয়ে যাওয়ার জন্য এইটুকু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ কিন্তু করতে হবে। যেরকম চিনি খেতে সবারই ভালো লাগে, মিষ্টি খেতে সবারই ভালো লাগে, কিন্তু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য আমি আজকে একটা ক্যাডবেরি খেয়ে নিলাম, কিন্তু তার এফেক্টে দেখা যাবে আমার বডির যে স্ট্রাকচার সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাকে সবসময় যেটাই করব তার পিছনে করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না, এই ফর্মুলার উপর বেস করে যদি কেউ রিচ হতে চায়, সেটা ক্লাস 11-এর বাচ্চাও হতে পারে, সেটা 80 বছর বয়সেও মানুষ ভাবতে পারে, ইভিন 52 বছর বয়সে আমি এখনও ভাবছি যে আমি কি করে আমার যে স্কিলগুলো আছে সেটাকে আরও বেশি শার্প করে নিজেকে ডেভেলপ করা যায়। সো রিচ মাইন্ডসেট ইজ অলরেডি দেয়ার, আমাদের মধ্যে আছে ওই 24 ঘন্টার মতন। অনেকে আমরা বলি না আমি খুব গরিব, আমার কাছে পয়সা নেই, যদি আমার কাছে পয়সা থাকতো আমি করে দেখাতাম। তো দেখা যাচ্ছে যারা পৃথিবীতে রিচ হয়েছে তারা সবাই কিন্তু ফিজিক্যালি রিচ ছিল না, মেন্টালি রিচ ছিল। ফিজিক্যালি অনেক সময় তারা সোকল, যেটাকে পুয়ার বলে, তারা পভার্টি লাইনের নিচে ছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল, স্বপ্ন দেখার মানসিকতা ছিল, এবং সেই মানসিকতা থেকে তারা নিজেকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা কথাই বলা যেতে পারে, সব কিছুই কিন্তু মেন্টাল মেকআপ। আর সেই মেন্টাল মেকআপ আছে বলেই আজকে হয়তো পডকাস্টে এমন কিছু ইউনিক জিনিস আমি শেয়ার করব, যেটা দেখার পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভিউয়ার্স এই কথা বলবেন, আগে এভাবে আমি ভাবিনি। আর ওইভাবে ভাবাটাই কিন্তু জীবনের অ্যাকচুয়াল মানে। আপনি আপনাকে নিয়ে কিভাবে একটু রিডিফাইন করবেন, বিকজ আমাদের একটা ডেফিনেশন আছে। সাপোজ আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার সম্পর্কে বলো, আমি যে স্ট্রাকচারটা দেবো, আর সেম আমার মাকে যদি আমার সম্পর্কে বলা হয়, মা সেই স্ট্রাকচার দেবে না। আমার মেয়েকে যদি বলা হয়, মেয়ে সেই সেম স্ট্রাকচার দেবে না। কিন্তু আমি আমার যে ডেফিনেশন সেটাকে যদি একটু রিডিফাইন করতে চাই, যে সাপোজ আমি চাইছি মানুষ আমাকে ABCD বলুক, তাহলে আজকে আমাকে দেখে কি বলছে?
আজকে আমাকে দেখে হয়তো বলছে হাফ ডি হাফ এ। তাহলে যে জায়গাগুলো হাফ আছে সেগুলোকে ফুল করার জন্য কোন কোন স্কিলগুলো আমাকে ইনস্টল করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার মধ্যে কী কী গ্যাপ আছে, যে গ্যাপগুলোকে আমি ইমপ্রুভ করলে আমার ভ্যালুটা বাড়তে পারে, রাইট? যেরকম আমরা যদি আজকের ডেটে যে কোনো দামি মোবাইল দেখি, মোবাইল কোম্পানিগুলো ম্যাক্সিমাম বিজনেসটা করছে রিসেল বা আপগ্রেড থেকে। তাদের টার্গেট কাস্টমার দুরকম থাকছে। এক ধরনের কাস্টমার ফ্রেশ কাস্টমার যারা সেই ফোনটা কিনছে, কিন্তু একটা রিসার্চে আমি দেখেছি, এবং আমি যেহেতু বিভিন্ন কোম্পানির ট্রেনিং করাই, আমি রিসেন্টলি খুব নাম করা একটা কোম্পানির ট্রেনিংয়ে গেছিলাম। মোবাইল ব্র্যান্ডের নামটা ইম্পর্টেন্ট নয় বলে আমি এখানে প্রশ্নটা তুলছি না। তাদের জিজ্ঞেস করলাম, যারা ফার্স্ট টাইম আপনাদের ব্র্যান্ড ইউজ করছে এরকম কতজন আছে, আর কতজন আছে তাদের সেম ব্র্যান্ড আছে, সেম ব্র্যান্ডটাকে আপগ্রেড করছে, আর কতজন এরকম আছে অন্য কোনো ফোন ইউজ করছে, তারা এই ফোনটা ইউজ করছে। তো রেশিও দেখে আমি চমকে গেলাম। দেখা গেল মোর দ্যান 40% যারা দামি ফোন ইউজ করে তারা আপগ্রেডের জন্য ওই একই ব্র্যান্ডে থেকে যাচ্ছে। এবং কোম্পানিগুলো নাম করা কোম্পানি, আজকের দিনে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই 2 বা 3টে কোম্পানিকে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জানে, এবং তাদের 45% কাস্টমার কিন্তু সেই ফোনটাকে তারা আপগ্রেড করছে, কেউ 2 বছর বাদে, কেউ 1 বছর বাদে, কেউ বা 3 বছর বাদে। কিছু মানুষ আছে যারা এলিট ক্লাস মানুষ, তারা প্রত্যেক বছর নতুন ব্র্যান্ড আসলে ফার্স্ট ফোনটা তাদের চাই, আপগ্রেডেড ভার্সন। কিন্তু যাদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়, তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যান্ডের জন্য ওই ব্র্যান্ডটাই চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে পলিসি, এই যে থিঙ্কিং প্যাটার্ন, একটা মোবাইল কোম্পানি যদি তাদের সেল বাড়ানোর জন্য এটা করতে পারে, আমরা নিজেরা আমাদের ভ্যালু বাড়ানোর জন্য নিশ্চয়ই আপগ্রেড করতে পারি। কারণ আপগ্রেডেশনের ডেফিনেশন সিম্পল, আমার মধ্যে এমন কী কী কোয়ালিটি আছে যেটা আমি অলরেডি ইউজ করছি, সেটাকে একটু টিউন করলে আর একটু বেটার যদি করা যায়, রাইট? আমি বোঝাতে পারছি আশা করি। যেরকম সে ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা হলো, এই চুল নিয়ে যেটা আমি অনেক সময় বলে থাকি, যে আমার ক্ষেত্রে মনে হলো একজন আমাকে বুদ্ধি দিল যে তোমার চুলে তুমি লাগাতে 5 লাখ টাকা লাগবে, বাট দেয়ার ইজ নো অফিসিয়াল গ্যারান্টি 1 বছর বাদে চুল থাকবে কিনা। কিন্তু চুলের নিচে তুমি যদি ইনভেস্ট করো, তোমার প্রফেশনাল ভ্যালু বাড়বে, বিকজ তোমারকে লোক ফিজিওলজি দেখে তোমার কাছে আসবে না, তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে আসবে না, আসবে তোমার ডেপথ দেখে। তুমি একটা সাবজেক্টে মানুষের প্রবলেমের উপর কতটা আইডিয়া ধরে তার রুটে গিয়ে তার প্রবলেম আইডেন্টিফাই করছো। ওয়ারাজ আমারই পরিচিত একজন বন্ধু আছে, তার খুব ইচ্ছা তিনি হেয়ার প্ল্যান্টেশন করবে। তো যথারীতি সে পরশু দিন গেছে, তাকে 7 লাখ টাকার একটা, মানে তার যা মাথার যে কন্ডিশন, সে মেপে টেপে সব হিসেব করে 7 লাখ টাকা দিয়েছে। সে খুব খুশি, তার বক্তব্য 7 লাখ টাকা দিয়ে আমি চুলটা লাগাবো বিকজ আমার অ্যাপিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট। সে অন্য ডিফারেন্ট ফিল্ডে আছে, হোয়াট এভার। দেখুন, লাইফের চয়েস তো সবার কাছেই থাকতে পারে। সবাইকে এই যে তোমার আর আমার এই আলোচনাগুলো ভালোভাবে দেখবে তা তো নয়, সবার নিজের পার্সপেক্টিভ থেকে দেখবে। সো কেউ চুল না লাগিয়ে এডুকেশনে খরচা করছে, কেউ চুল লাগিয়ে নিজের প্রফেশনাল ইমোশনাল ভ্যালু বাড়ানোর জন্য অ্যাপিয়ারেন্সের উপর খরচা করছে। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ, কীভাবে আমরা জিনিসটাকে দেখছি। আশা করি আমার মনে হয় যারা আমাদের লিসনার থাকবে, যে বয়সেই থাকুক না কেন, এগুলো থেকে কিছুটা আইডিয়া নিশ্চয়ই পাবে, রাইট? এক্স্যাক্টলি, খুবই সুন্দর লাগলো এই বিষয়টা। বাট আমার আর একটা প্রশ্ন আছে, যদি অন্য দিকে এটা, যে মানুষ কষ্ট পায়, স্বাভাবিক সব মানুষই কষ্ট পায়, মানুষ কি সত্যি সবসময় কমপ্লিটলি হিল হতে পারে, না সেই কষ্টটাকে মানে নিজের মধ্যে চেপে রেখে নিজের একটা আপগ্রেডেড ভার্সন বার করে? বেশ, এটাকে বোঝানোর জন্য আমি একটা জিনিস দেখাই, তাহলে হয়তো অনেক ইজিলি ব্যাপারটা বোঝাতে পারবো। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যদি এভাবে দেখি, এটা প্রশ্নটা যতটা ছোট, এর উত্তর কিন্তু এতটা ছোট হবে না, বিকজ এটার অনেকগুলো ডায়নামিক রুট থাকতে পারে। যেরকম আমার হাতে এখন রয়েছে একটা দেশলাইয়ের বাক্স। যদি ছোট ছোট করে দেখি, এই দেশলাইয়ের কাঠিটাকেই যদি আমরা দেখি, বলে সময়ের থেকে পাওয়ারফুল নাকি কেউ নয়। এই যে গাছ থেকে এই কাঠিটা তৈরি হয়েছে, এই গাছটা তো প্রচুর সময় লেগেছে, একটা গাছ তৈরি হয়েছে, সেই গাছটা লম্বা হয়েছে, বিরাট লম্বা হয়েছে, তার রুট তৈরি হয়েছে। কিন্তু সময়ের খেলা, সেই গাছটাতে একটা ছোট্ট দেশলাইয়ের এই আগুন যদি লাগে, উইদিন এ সেকেন্ড বা উইদিন এ মিনিট সেই পুরো গাছটার মধ্যে আগুন ধরে যাচ্ছে এবং গাছটা মরেও যেতে পারে। আরেকটা এক্সাম্পল, পিঁপড়ের এক্সাম্পল দেওয়া হয়। বড় বড় পাখি, আমি বহু বড় বড় পাখিকে দেখেছি যারা এসে পিঁপড়ে, পোকা, মাকড়কে টুকরে 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 ওপর থেকে দেখে এসে খেয়ে নিচ্ছে। কিন্তু সময়ের খেলা দেখো, ওই প্রাণীটাই যখন মরে যাচ্ছে, ওই পিঁপড়েগুলো ওদেরকে খুঁটে খুঁটে খাচ্ছে।
যে কারণে বলা হয় সময়ের থেকে পাওয়ারফুল কিন্তু কেউ নয়। এবার আসছি কষ্ট বা মনের মধ্যে ধরে রাখা না ছেড়ে দেওয়া এগুলো নিয়ে। যদি আমরা একটা ধূপকাঠিও দেখি, যে ধূপকাঠিটা সারা দিন কিন্তু গন্ধ দিয়ে যায়, কিন্তু সেই গন্ধ দেওয়ার জন্য সেই ধূপকাঠিটার মূল্য, সেই ধূপকাঠিটার ভ্যালু কিন্তু বাড়ে। কিন্তু প্রশ্নটা হলো ধূপকাঠিটা কিন্তু কষ্ট পাচ্ছে। তো সেক্ষেত্রে যদি এভাবে দেখা যায় যে একজন, এই যে দেশলাইয়ের কাঠিটাকে আমি জাস্ট জ্বালালাম, রাইট, এই দেশলাইয়ের কাঠিটা জ্বলছে, হয়তো অন্ধকারের মধ্যে এই দেশলাইয়ের কাঠিটার দাম 1 কোটি টাকাও হতে পারে যদি এটা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়। আবার যেরকম ওই দেশলাইয়ের কাঠি দিয়ে আমি এখানে একটা, আমার হাতের কাছে কি আছে, একটা প্রদীপের মতন আছে, রাইট, দেখতে পাচ্ছি। তো এবার আমি যদি এই প্রদীপটার হাতে রাখি, আশা করি প্রদীপটা দেখা যাচ্ছে, রাইট, এই প্রদীপটা কত মানুষের জীবনে আলো হতে পারে। কিন্তু এই পোলতেটা কিন্তু জ্বলছে, এই পোলতেটা জ্বলছে এবং এই যে মোমটা গলে গলে পড়ছে, এটা কিন্তু এদের কাছে খুব পেইনফুল প্রসেস। যদি এভাবে দেখা যায়, একটা ঘোড়া যখন রেসে প্রচণ্ড জোরে ছোটে, তাকে প্রচণ্ড জোরে পিছনে যে জকি থাকে সে মারে কিন্তু, যাতে আরও জোরে ছোটে। ঘোড়াটা কিন্তু কষ্ট পায়, কিন্তু কষ্ট পেলেও ও এটা বুঝে গেছে মনিব মারছে মানে আমাকে আরও জোরে ছুটতে হবে, আরও জোরে ছুটতে হবে। এবং এই জোরে ছোটার সাথে পেইন, ভেরি পেইনফুল। কিন্তু একটা সাডেন ডিস্টেন্স যাওয়ার পর সে যখন জানতে পারে তার মনিব প্রচুর টাকা রোজগার পেয়েছে, ওর গলায় একটা মেডেল পরানো হচ্ছে এবং অনেক সময় ঘোড়াটাকে সামনে আনা হয়, তার ছবি দেওয়া হয়। ঠিক যেরকমভাবে তুমি নিশ্চয়ই জানবে, রিসেন্টলি একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছে, একটি কুকুর যে 2-3 কিলোমিটার দূরে কার কাছে ড্রাগ আছে সে গন্ধ অবধি ধরে নিচ্ছে। সেই জন্য তাকে মারার জন্য উল্টে পুলিশ জেনারেলি অ্যানাউন্স করে কাউকে ধরার জন্য কারোর মাথার একটা দাম। ওই কুকুরটিকে মারার জন্য কয়েক কোটি টাকা বিভিন্ন ড্রাগ এজেন্টরা খরচা করছে, রাজি আছে। কেন? কুকুরটা নাকি সব ধরে ফেলছে। হোয়াট আই মিন টু সে, সেই কুকুরটার যে ক্ষমতা, ওই ক্ষমতাটা একটা কোয়ালিটি। সেই কোয়ালিটিটা কিন্তু সে রেগুলার প্র্যাকটিস করে 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 হয়েছে। আমি যদি সেম ব্রিডেরও, যেরকম আমার ভাই ভেটেরিনারি ডাক্তার, অনেকেই চেনে চুচুড়াতে, ডক্টর কুণাল চক্রবর্তী, আমি ওকে প্রচুর মানে ছোট ছোট পেটকে দেখেছি হ্যান্ডেল করতে। এবং ওকে এরকমও হয়েছে কোনো পেট পুরো হাতে কামড়েও দিয়েছে। ও বলছে আমি এত পেট হ্যান্ডেল করি তারপরেও আমাকে এটা খেতে হবে, ইটস আ পার্ট অফ মাই লাইফ। এবার আমি একটা পেটকে সারিয়ে দেবো, খালি টাকা রোজগার করব, এটা যেরকম হয় না, সেরকম আমাকে ওই পেইনফুল প্রসেসের মধ্যে দিয়েই যেতে হতে পারে। হোয়াট আই মিন টু সে, আজকে প্রদীপটা যেভাবে আলো দিচ্ছে, এটাকে যদি আমি প্রদীপ হিসেবে বলি, তাহলে আমরা সবাই জানবো বা আমরা প্রত্যেকেই জানি প্রদীপ আলো দিচ্ছে কিন্তু এই পোর্শনটাতে, কিন্তু প্রদীপের সবথেকে বেশি অন্ধকার থাকে এই নিচের পোর্শনটাতে। মানে যদি এভাবে দেখি, সাকসেস একটা জায়গায় আমি রয়েছি আজকে, হোয়াট এভার, একটা ক্রস রোডে রয়েছি, সেখানে আমার ফার্স্টই ইচ্ছা যে আমি এই জায়গায় নিজেকে অ্যাচিভ করতে চাই একটা সার্টেন ডিস্টেন্সে। এবার সেই জায়গায় অ্যাচিভ করার জন্য কিছু স্কিল, কিছু নলেজ, কিছু অ্যাটিটিউড, কিছু তো টিউন করতে হবে। এবার জিনিসটা তো ইজিলি আসে না, ওটা আসতে গেলে রেগুলার বেসিসে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে অনেকেই আছে যারা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে প্রচুর বাধা ফেস করেছে। এবার তুমি এটাকে কিভাবে দেখবে, যেটা আমি এখন দেখাতে চলেছি, দ্য সারপ্রাইজ মানে সুপার সারপ্রাইজ। আমরা জানি মেয়েদের টিম বিরাটভাবে চ্যাম্পিয়ন হয়েছে, রাইট, সারা ভারতবর্ষ না সারা পৃথিবী সেটা টিভিতে দেখছে। কিন্তু কতজন জানে সেই টিমের কোনো একজন মেম্বার আমার কাছে বহুদিন ধরে ক্লাস করেছে। আমি তার নাম ডিসক্লোজ করতে পারবো না। কেন পারবো না? বিকজ এটা আমাদের ডিসক্লেমার অ্যাক্ট, বিকজ আই কান্ট ডিসক্লোজ এভরিবডিজ নেম। এবং সেখানে সে যখন আমার কাছে ক্লাস করতো বা করে, তখন আমাকে এই গেঞ্জিটা দিয়ে কিন্তু সে বলেছিল যে স্যার এটা সেই গেঞ্জি যে গেঞ্জিটা আমি প্রথম যখন আমি ইন্ডিয়ান টিমের সিলেকশন পাই তখন সেই গেঞ্জিটা আমি পেয়েছিলাম, যেটা গুরুদক্ষিণা হিসেবে আপনার কাছে দিতে চাইছি। তাহলে একটা টি শার্ট যেটা দেখে আমরা বুঝতে পারছি অরিজিনাল, এটা কিন্তু কোনো অ্যামাজন থেকে কেনা না। এবার এই টি শার্টটা 140 কোটির দেশে আমরা কি ইজিলি মার্কেট থেকে কিনতে পারি, অ্যামাজন থেকে, কিন্তু ইজিলি কি সবাই সেটা অ্যাচিভ করতে পারি? তার মানে জিনিসটাকে আর্ন করতে গেলে কোথাও তো একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। ইন্ডিয়ার বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ার হব, কোটি কোটি টাকা আমি রোজগার করব, একটা শো, লোকে আমার শো দেখবে, যেরকম এন্টারটেনমেন্ট শো দেখে, আমার খেলা দেখে সারা ইন্ডিয়া না সারা পৃথিবীর লোক হাততালি দেবে, সেটা কিভাবে সম্ভব? পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যদি না পেইনটাকে আমি পজিটিভভাবে
দেখতে পারি। ব্যাপারটা কীরকম, আমি যখন প্রথম হকি খেলতাম তখন আমার ড্রিম একটাই ছিল, ইন্ডিয়ার জার্সি পরবো। কিন্তু আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর আমার স্বপ্নটাকে মনে হয়েছিল আমাকে কেউ ভেঙে দিয়েছে, যেটা একটু আগে বললে, মনের মধ্যে কষ্ট আটকে যাচ্ছে, আমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। কিন্তু আমার গুরু খুব সহজভাবে আমার মাইন্ডটাকে কী করে দিল, শিফট করিয়ে দিল। উনি কি বললেন, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট, ইউ আর নট রিজেক্টেড। কী বললেন, ইউ আর নট রিজেক্টেড, ইউ আর রিডাইরেক্টেড ফর হায়ার পারপাস। সো রিজেক্টেড ভার্সেস রিডাইরেক্ট। রিজেক্ট মানে কি, আমাকে কেউ আর নেবে না, আমি চান্স পাবো না, ফ্যাক্ট। কিন্তু উনি আমাকে বললেন স্কিল আপগ্রেড করো, ভ্যালু বাড়াও, তোমাকে যদি এদিক দিয়ে না ভ্যালু দেয় অন্য দিক দিয়ে ভ্যালু দেবে, এবং সেই ভ্যালুটার দেওয়ার পর আমি সেটাও তোমাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। এবং আজকে আমি জানি ভিউয়ার্সরা প্রত্যেকে আমার সাথে একমত হবেন যে এভরিথিং ইজ পসিবল যদি না সেটা মাইন্ডসেটের ওপরে কাজ করি। ইন্ডিয়ান আর্চারি টিম যখন আমি জয়েন করি তখন এই টি শার্ট পরে আমি কলম্বিয়ার মাটিতে দাঁড়িয়ে, ইন্ডিয়ান টিম কিন্তু তখন কি জেতে, ওয়ার্ল্ড কাপ জেতে, এবং ওয়ার্ল্ড কাপের ছখানা মেডেলের মধ্যে 4টে মেডেল ছিল গোল্ড। তাহলে জাস্ট ইমাজিন করো, ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থম বাজছে, আর মৃণাল চক্রবর্তী চুচুড়ার একটা সোকল্ড মফস্বলের ছেলে, সে চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে কোনো একদিন দেখেছিল সে কেমব্রিজে যেতে পারে, মানে সি থেকে সিতে যাওয়া। এবং সে মনের মধ্যে এই বিশ্বাস এনেছিল যে হতে পারে আমাকে অনেকে রিজেক্টেড করেছে, অনেকে আমাকে ডিসকারেজ করেছে, তোর দ্বারা জীবনে কিছু হবে না, তুই স্কুলে ফেল করেছিস, তুই আবার বিদেশে কি পড়তে যাবি, তুই এটা ভুল ডিসিশান নিচ্ছিস, এরকম বোকা বোকা ডিসিশান পাগলের মতন কেউ নেয় না। আমি যদি সেই কথাগুলো শুনে ওখানে থেমে যেতাম, হয়তো অন্য মৃণাল চক্রবর্তী হতাম। কিন্তু সেই মৃণাল চক্রবর্তী থেকে আজকে যে মৃণাল চক্রবর্তীর জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই জার্সিটা যখন এখনও আমি পড়ি, আমি ফিল করতে পারি যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ মাইন্ডসেট। এটা তো জাস্ট মাইন্ডসেটের রিফ্লেকশন। তো সেক্ষেত্রে যদি কষ্টটাকে এভাবে দেখি, PAINS, এটাকে একটা ওয়ার্ড তো, পেইনস, ব্যথা, আমরা এটাকে একটু অন্যভাবে দেখছি, সব কিছুরই তো অন্যভাবে দেখা যায়। সো P ফর পজিটিভ, I ফর ইন, P for positive, A for attitude, I for in, মানে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন, PAINS বা PAINS, P for positive, A for attitude, I for in, N for negative, S for situation। তাহলে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন, তার মানে পজিটিভ নেগেটিভ পুরোটাই তো মাইন্ডসেট। যেরকম আমি যদি এটাও দেখাই, এটা হলো দুটো তীর, যে তীরগুলো দীপিকা কুমারী, অতনু এরা আর্চারি ফিল্ডে এটা ইউজ করে। এবং এই দুটো তীরের স্পেসিফিকেশন হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে এশিয়ান গেমস মেডেল, অলিম্পিক মেডেল বা ওয়ার্ল্ড কাপ মেডেল আনার জন্য এই তীরটা তারা 1000 বার ছোড়ে। কিন্তু তীরও আমাদেরকে এডুকেশন দেয় যে একটা তীর সামনের দিকে এগোতে গেলেও আগে পিছনে টানতে হয়, পিছনে না টানলে তীরটা কিন্তু সামনের দিকে যায় না। এরকম কোনো দিনও হয় না যে তীরটা ছেড়ে দিলাম আর 70 মিটার দূরে গিয়ে বুলসাইতে লাগলো। কোথাও একটা তীরটাকে কী করতে হয়, পিছনের দিকে টানতে হয়। কিন্তু পিছনের দিকে কি 70 ফুট টানতে হয় না, পিছনের দিকে জাস্ট 1 ফুট, ম্যাক্সিমাম 1 ফুট টেনে যখন এটাকে রেজিস্ট্যান্স দিয়ে ছাড়া হচ্ছে, সেটা সামনের দিকে গিয়ে 70 ফুট দূরে গিয়ে টার্গেটে লাগছে। তার মানে আমরা এটা থেকে কী শিখলাম, যে অনেক সময় জীবনে এগোতে গেলে পিছোতে হতে পারে। পিছনো মানে পিছনো না, পিছনো মানে এগোনোর জন্য নিজেকে তৈরি করা। এগুলো সবই মাইন্ডসেট। এবার এই মাইন্ডসেটটাকে নিজের ভেতরে কি করতে হবে, ইনস্টল করতে হবে। মোবাইলে সফটওয়্যার ইনস্টল, একটু আগে আমরা মিউজিকের কথা বলছিলাম, ভয়েস ওভারের কথা বলছিলাম, যে কিভাবে সফটওয়্যারগুলো আমরা অ্যালাইন করব। এখানেও সেই অ্যালাইনমেন্টের সুবিধা আছে মাইন্ডসেট। সো মাইন্ডসেট রাখলে আমার মনে হয় ভেতরে ধরে রাখতে হবে সেটা যেটা আমাকে এগোতে সাহায্য করে। ভেতরে সেটা ধরে রাখলে হবে না যেটা আমাকে কষ্ট দেয়। আমাকে কেউ আঘাত করেছে, আমি ধরে রাখলাম না কে আঘাত করেছে, আমি ধরে রাখলাম আমার শেপ দেওয়ার জন্য আমাকে আঘাত করা হয়েছে। তার মানে কন্টেন্ট ভার্সেস কন্টেস্ট। কন্টেন্ট কি, আমাকে আঘাত করেছে মিস্টার এ। কন্টেস্ট কি, আমাকে আঘাত করা হয়েছে আমার শেপ চেঞ্জ করার জন্য। সেটা মিস্টার এ করুক আর মিস্টার সি করুক, আই ডোন্ট কেয়ার। হঠাৎ করে আমি একটা বাড়ি বানালাম, ঝড়ে সব চলে গেল, আমি সেটা থেকে এভাবে নিলাম, হতে পারে এর পরের বাড়িটা আরও বেটার হবে বলে আমার জন্য এটা শিক্ষা। অ্যাজ ওয়েল অ্যাজ আমার বাড়িটা হয়তো ঠিক করে বানানো হয়নি,
আমার যে পরিমাণ বাড়িটা কনস্ট্রাকশনে খরচা করার উচিত ছিল খরচা করা হয়নি, যে জায়গায় আমি বাড়ি বানাচ্ছি সেখানে ঝড় উঠতেই পারে, তার মানে আমার প্রিপারেশনের জায়গাটাকে ইমপ্রুভ করা উচিত। আমি যদি ঝড় এসছে, বাড়ি উঠে গেছে বলে ওপরের দিকে তাকিয়ে একটু মন খারাপ করে দু একটা খারাপ কথা বলি, যেটা বলতে দ্বিধা নেই। রিসেন্টলি একজনের সাথে পরিচয় হলো, আমার চেম্বারে এসেছিলেন। আমি বললাম ঈশ্বর বা সর্বময় শক্তিকে বিশ্বাস করো? বলে আগে করতাম, এখন করি না। আমি বললাম বাহ, দারুণ তো, মানে ব্যাপারটা স্বার্থপর নয় তো? বলছে না না, স্বার্থপর কেন হবে, আগে আমি যেরকম ভাবতাম সেরকম হতো, এখন যেটাই ভাবছি সেটাই হচ্ছে না। অতএব ঠাকুরের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব থাকলে তিনি আমাকে ঠিক মতন দিতেন। আমি বললাম ঠাকুরের অস্তিত্ব তুমি ডিসাইড করে নিচ্ছ যে তুমি যেটা চাইবে সেটা পাচ্ছ না বলে তোমার জীবনের দুঃখ। সো ঠিক ভুলের ব্যাপার তো আমি করতে পারি না, তার মাইন্ডসেট। আমি মনে মনে হাসলাম এবং সত্যি বলছি, আমার মনের যে বিশ্বাস ঈশ্বরের প্রতি, আমি প্রার্থনা করলাম ঈশ্বর ওর মতি গতি তুমি তোমার মতন করে গাইড করো, যাতে ওর মধ্যে ওই চেতনাটা হয় যে ওর যা করার ক্ষমতা সেটার এখনও পয়েন্ট 1-এ ও আছে, আননেসেসারি ও অ্যাংজাইটি করছে, ওর মধ্যে সুমতি দাও যাতে তার মধ্যে চেতনা হয়। আচ্ছা, আমরা সবসময় মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, হ্যাঁ আপনি তো সবসময় বলছেন। মেন্টাল হেলথকে ঠিক রাখার মানে কি শুধু হ্যাপি থাকা? ভেরি গুড কোশ্চেন। আমার মনে হয় আমি যখনই কোনো প্রশ্ন পাই, আমি না প্রশ্ন একটু পিছনের দিকে যাওয়াটা পছন্দ করি, তার কারণ আমার মনে হয় তাতে অনেকটা ক্ল্যারিটি আসে। বিকজ কিছু প্রশ্নের উত্তর হয় ইনস্ট্যান্ট, জিজ্ঞেস করলে আমি ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দিলাম, তার যা আন্ডারস্ট্যান্ডিং হয় জিনিসটার কতটা ভেতরে গেলাম, মানে অনেকটা স্যালো রিপ্লাই হয়, শ্যালো টিউবওয়েল আর ডিপ টিউবওয়েলের মতো। কিন্তু প্রশ্নটা ছোট হলেও প্রশ্নটাকে একটু ডাইনামিক ওয়েতে দেখে একটু যদি পিছনের দিকে গিয়ে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার মনে হয় তাতে যারা অডিয়েন্স আছে তারা খুব জিনিসটাকে মানে নিতে পারবে, এটা আমার ধারণা, রাইট? সো আমরা আসি প্রথমে মেন্টাল হেলথ ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে মেন্টাল। সো আমরা যদি হোয়াট ইজ হেলথ জিজ্ঞেস করি, যদি হোয়াট ইজ হেলথ জিজ্ঞেস করা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের খুব সুন্দর একটা এক্সাম্পল আছে যে এটা ইন্টারকানেকশন বিটুইন ফিজিক্যাল, স্পিরিচুয়াল, সোশ্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এই চারটে জিনিসের ইন্টারকানেকশন, মানে চারটে সার্কেল যদি নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, তাহলে একটা পার্টে থাকে ফিজিক্যাল, একটা পার্টে থাকে মেন্টাল, একটা পার্টে তার ইমোশনাল বা সোশ্যাল, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা পার্টে তার স্পিরিচুয়াল ব্যাপারটা থাকে। এবার প্রশ্নটা আসছে, যদি আমরা দেখি কোনো একজন মানুষ অসুস্থ আছে, কোনোভাবে সে অসুস্থ, আমি কিন্তু তোমার প্রশ্নের লাইন বাই লাইন ডাইরেক্ট উত্তর না দিয়ে আমি একটু মেটাফরিক্যালি বিভিন্ন সিচুয়েশনসকে হাইলাইট করছি, যাতে ক্রাউডের বা আমাদের যারা শুনছেন তাদের কাছে ক্লিয়ারিটিটা হয়তো আরেকটু বেটার হবে। যদি এভাবে জিনিসটাকে আমরা দেখি, সিগনিফাই করি যে একজন অসুস্থ মানুষ, আমার বুকে ব্যথা হচ্ছে বা তোমার হয়তো পায়ে প্রচণ্ড ব্যথা বা মাথায় যন্ত্রণা করছে, তুমি ডাক্তারের কাছে গেলে, মানে ডিজিজ ডক্টরের কাছে আমরা ভিজিট করলাম। ডক্টর প্রথমেই কি খোঁজার চেষ্টা করে, কবে থেকে হচ্ছে, রুট খোঁজার চেষ্টা করে। মানে আমরা এফেক্ট হলে আমরা ডাক্তারের কাছে যাই, এফেক্ট মানে যেটার জন্য আমাদের অসুবিধা হচ্ছে, দাঁতে ব্যথা এফেক্ট, কানে ব্যথা এফেক্ট, পায়ের তলায় প্রচণ্ড যন্ত্রণা করছে এফেক্ট, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাঁটুর মালাইচকিতে প্রচণ্ড লেগেছে এফেক্ট। ডাক্তারের ফার্স্ট কোশ্চেন কী থাকে, কোথা থেকে হলো, কবে হলো, কিভাবে হলো। ডাক্তারবাবু কী করছেন, একটু পিছনের দিকে আসছেন, ব্যাকে আসছেন। তাহলে ডিজিজের পিছনেই ওয়ার্ডটা যেটা থাকে সেটাকে বলে ডিসফাংশন। সো আমরা যদি ওপরে ডিজিজ রেখি, রাইট, তাহলে নিচে ওয়ার্ডটা কী আসছে, ডিসফাংশন। ডিসফাংশনের পিছনে কোথাও ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ব্যাপারটা থাকে। যে মেন্টাল ব্যাপারটা কীরকম, যে আমার মন খারাপ অনেক দিন ধরে, তারপরে হঠাৎ করে দেখছি মাথা যন্ত্রণা করছে, বা আমি যখনই কিছু খাচ্ছি মনটা যে কোনো কারণে স্বস্তি নেই বলে খাবারটা হজম হচ্ছে না। ডাক্তারবাবু বোঝার চেষ্টা করেন সেখানে কতটা ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে, কতটা মেন্টাল ইনভলভমেন্ট আছে। খুব কোয়ালিফায়েড এবং এডুকেটেড যারা ডাক্তারবাবু আছেন তারা এটা ভালো বোঝেন যে ম্যাক্সিমাম রোগের পিছনে কোথাও না কোথাও সাইকোসোমাটিক একটা ব্যাপার থাকে, যে কারণে আজকের ডেটে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রোগ বা ম্যাক্সিমাম ডিজিজের মেইন কারণ সাইকোসোমাটিক, মানে লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে। ইভিন মাইগ্রেনও বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। ক্যান্সারের ক্ষেত্রে বহু সময় দেখা যাচ্ছে লাইফস্টাইল ডিজিজ, মানে আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল যে ব্লেন্ডিং সেটা অনেকটাই অন্য রকম হয়ে গেছে। তার মানে আমরা যদি আরেকটু পিছনে আসি, কি বললাম, ডিজিজ, ডিসফাংশন, তার পিছনে থাকে অ্যাটিটিউড বা বিহেভিয়ার, বা আমরা যদি বিহেভিয়ারটাকে আগে রাখি, বিহেভিয়ার বা হ্যাবিট, তার নিচে দেখা যাচ্ছে কি রয়েছে, অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হাউ মাচ ফ্লেক্সিবল আই অ্যাম টু লার্ন
অ্যান্ড আনলার্ন। সো লার্ন মানে কি? শেখা। আনলার্ন মানে কি? অনেক সময় আমরা অনেক ভুল কিছু ইনস্টল করে ফেলি, অনেক সময় ইগোইস্টিক হয়ে যাই বলে আমরা বলি আমি এরকমই। বহু মানুষকে বলতে শুনি আমি আমার মতনই থাকবো, তাতে কে কী ভাবলো যায় আসে না। এই কথাটার পিছনে যদি আমরা একটু রিসার্চ ওয়ার্কে দেখি, এটা হচ্ছে একটা ইগোইস্টিক ওয়ার্ড, যে আমি নিজেকে চেঞ্জ করতে চাই না, মানে অ্যাটিটিউডের জায়গায় ফিক্সড অ্যাটিটিউড। বাট ফ্লেক্সিবল অ্যাটিটিউড যদি থাকে, তার নিচে থাকে মুড। তার মানে প্রথমে আমরা কি দেখলাম? ডিসফাংশন। তারপরে কি দেখলাম? প্রথমে দেখলাম ডিজিজ। ডিজিজের নিচে কি দেখলাম? ডিসফাংশন। ডিসফাংশনের নিচে কি দেখলাম? বিহেভিয়ার বা হ্যাবিট। তার নিচে কি দেখলাম? অ্যাটিটিউড। তার নিচে কি দেখলাম? মুড। তার মানে মুড কোথাও না কোথাও সুইং করেছে বলে সেটা অ্যাটিটিউডে এফেক্ট হয়েছে, রাইট? এইভাবে ধীরে ধীরে গিয়ে ডিসফাংশন স্টেটে গেছে। মুডের নিচে থাকে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ইমোশনস। আর আমি ওই পার্টটার ওপরই কাজ করি, যেটা ইমোশনাল কোশেন্ট বলা যেতে পারে, যেটা ইমোশনাল ম্যাচুরিটি বলা যেতে পারে, যেটা বলা যেতে পারে আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের মনকে আমরা কিভাবে স্থিত রাখতে পারি। এক্সটার্নাল সিচুয়েশন অনেক কিছু হবে, আজকে ঝড় উঠতেই পারে, কিন্তু ঝড় উঠলেই আমিও যদি মনটাকে ঝড়ের মতন করে দিই, তাহলে কী হচ্ছে? এক্সটার্নাল সিচুয়েশন আমাকে কী করছে? ইনফ্লুয়েন্স করছে। যে কারণে বলা হয়, এই যে তুমি যে হ্যাপি ওয়ার্ডটা বললে, এটা যতটা ছোট ওয়ার্ড, এ ততটাই গভীর ওয়ার্ড। বিকজ এই হ্যাপির ডেফিনেশন যদি তুমি একটা রিসার্চ করে দেখো, তোমার কাছে বিভিন্ন মানুষ আসেন তো পডকাস্টে, রেসপেক্টেড মানুষ আসেন। তুমি কোনো স্কুলে গিয়ে একটা কোশ্চেন ইয়ার দিও, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাপিনেস? তুমি দেখবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হ্যাপিনেস মানে সে লাইফে কিছু চাইছে, সেটা পেলেই তার কাছে হ্যাপিনেস। মানে সেটা হতে পারে মেটেরিয়াল জিনিস, সেটা হতে পারে কোনো বাবা মার কাছে কিছু চেয়েছে, সেটা একটা মোবাইল ফোনও হতে পারে, কারোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ভিউয়ার হতে পারে, ফেসবুক ভিউয়ার হতে পারে। এটা হলে আমি খুশি। তার মানে সেই খুশিটা তুলনামূলকভাবে প্রচণ্ড ক্ষণস্থায়ী, তার কারণ তুমি একটা স্পেসিফিক মেটেরিয়াল জিনিস পেলে তুমি খুশি। যেই মোমেন্টে ওটা পাওয়া হয়ে গেল, তখন আবার তোমার আরেকটা মেটেরিয়াল জিনিস পাওয়ার ইচ্ছা হবে, তুমি সেটা পেলে খুশি হবে। কেউ একটা সাইকেল পেয়ে খুশি হয়ে গেল, ছোট্ট বাচ্চা, তারপরের দিনই তার মনে হবে একটা সাডেন টাইমের পর সেটার ইউটিলিটি যখন তার কাছে কমতে থাকবে, ইউটিলিটি নিশ্চয়ই জানো, একটা সময় মনে হবে দূর এটা পুরনো হয়ে গেছে, তখন মনে হবে ওই যে আমার একজনের বন্ধুর কাছে বাইক আছে বা স্কুটি আছে, ওরকম হলে আবার যেদিন তার স্কুটি পেলো হ্যাপি, যেদিন দুদিন চলে গেল স্কুটির পর মনে হলো একটু ফোর হুইলার, এবার ফোর হুইলারের ক্লাসিফিকেশান আছে। এইভাবে তার হ্যাপিনেস আর কোনো দিনও হয় না, সবসময় সে ক্রেভিং ফর হ্যাপিনেস, রাইট? আজকের ডেটে অনেক উইথ অল ডিউ রেসপেক্ট যারা ইউটিউবে বিভিন্ন ধরনের পোস্ট করেন বা ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের ভ্যালু বাড়াতে চাইছেন, তাদের ভিউয়ার কমে গেলেও অনেক সময় তাদের দেখা যাচ্ছে ডিপ্রেশন চলে আসছে। রিসেন্টলি খুব নাম করা একজন এরকম মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়া খুব ফেমাস মহিলা, তিনি আমার কাছে এসে বললেন যে আমার প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে। কেন? লাস্ট 3 মাসে ভিউয়ার যে পরিমাণ বাড়ার কথা বাড়ছে না, সব কিছু করেও আমি মেন্টালি খুব আপসেট, আমার মধ্যে খালি অ্যাংজাইটি হচ্ছে, আমার মনে হয় আমার লাইফটা শেষ হয়ে গেল। এবার একটার পর একটা সেই চক্রব্যূহের মধ্যে সে জড়িয়ে পড়ছে আর কি ব্যাপারটা। মানে হ্যাপিনেস ওয়ার্ডটাকে আগে বুঝতে হবে কার কাছে হ্যাপিনেসের ডেফিনেশন কী। আমরা যদি আরেকটু ওপরের দিকে যাই, 30 থেকে 40 বছরের একটা মানুষের কাছে, যে জাস্ট ম্যারেড বা বাচ্চা হয়েছে, হতে পারে তার ক্ষেত্রে হ্যাপিনেস তার বাবা মাকে সুখে রাখা, তার বাচ্চাকে একটা গুড লাইফস্টাইল দেওয়া। ওরকমভাবে তো দাড়িপাল্লা দিয়ে কেউ এখনও অবধি মেপে বলে দেয়নি যে এইটা মানে এটাই হতে হবে, প্রত্যেকের চিন্তাভাবনা এরকম। আবার সেই মানুষটাই যদি 50, 55 বা 60-এর ক্যাটাগরিতে চলে যায়, যেখানে তার ছেলে মেয়ে খুব হ্যাপি বা ছেলে মেয়ে আনহ্যাপি, সে হয়তো ভাবছে লাইফের একটা পার্টে এসে অন্তত ছেলে মেয়েকে খুশি দেখলেই আমার কাছে ওটাই হ্যাপিনেস। আবার অনেক মানুষ এরকমও দেখা যায়, তার কাছে হ্যাপিনেস মানে এটা নয় যে কি মেটেরিয়াল জিনিস আমি লাইফে পেলাম, তার কাছে হ্যাপিনেস মানে আমি আমার এন্টায়ার লাইফটাকে যদি একটা ট্রাভেল হিসেবে ভাবি, একটা জার্নি হিসেবে ভাবি, আমি কত মানুষের জীবনে শান্তি গিফট করতে পেরেছি, কত মানুষের জীবনে গুড ইম্প্যাক্ট ফেলতে পেরেছি, কত মানুষের আশীর্বাদ পেয়েছি। অনেকের ক্ষেত্রে হতে পারে আমি ঈশ্বর, আল্লাহ, জিজাস, যেভাবেই দেখুক না কেন, আমি কত বেশি সময় তার সাথে কানেক্ট থাকতে পারি। এরকমও মানুষ দেখা যায়। উইথ অল ডিউ রেসপেক্ট, কাউকে ছোট করার জন্য তো আমরা পডকাস্ট করছি না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যে কেউ গীতা পড়তে পড়তে খুব মন খুশি, যেই গীতা পড়া শুরু হয়ে গেল বৌমার ভুল ধরা, শুরু হয়ে গেল কাজের মাসির ভুল ধরা, শুরু হয়ে গেল বাড়ির 5 রকম লোকের 5 রকম কাজ, তাদের ভুল ধরা। কিন্তু এতক্ষণ পড়ছিলাম কিন্তু গীতা, যেখানে গীতাতে বলা হচ্ছে যে তুমি তোমার কর্ম করে যাও,
মানে সেই মানুষটা গীতা পড়ার সময় যে মানসিকতায় থাকলেন, উইথ অল ডিউ রেসপেক্ট, গীতা পড়ার পরে প্রত্যেকটা সময় খিট করতে করতে তার সারাটা দিন খারাপ হয়ে গেল। এটা গীতার ক্ষেত্রেও হতে পারে, কোরআনের ক্ষেত্রেও হতে পারে, বাইবেলের ক্ষেত্রেও হতে পারে। আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না, আমি বলতে চাইছি গীতা পড়াটা যেরকম ইম্পর্টেন্ট, কোরআন পড়াটা যেরকম ইম্পর্টেন্ট, বাইবেল পড়াটা যতটা ইম্পর্টেন্ট, দ্য সেম ফিলোসফি গোজ উইথ অ্যাপ্লিকেশনস মানে আমি সারাদিনে সেই মোডে কতক্ষণ থাকতে পারছি। মানে ব্যাপারটা যদি এরকম হয়, নলেজ অ্যান্ড মেকআপ both are useless if we don't know how to apply it and when to apply it and where to apply it. মানে মেকআপ ব্যাগ আমি ব্যাগে নিয়ে ঘুরছি, এবার মেকআপটাকে তোমাকে ইউজ করতে হবে, না হলেও সেই মেকআপের দাম কী আছে? আমার ব্যাগে গীতা, কোরআন, বাইবেল সব রয়েছে, কিন্তু সেগুলোকে আমি পড়ের পর অন্তস্থকরণ করে সেটা আমার কাজের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হতে হবে। তো সেই কাজের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হওয়াটাই কিন্তু আমার মনে হয় মানুষের কাছে হ্যাপিনেসের একটা আইডিয়া হতে পারে। তবে ধরতে কিন্তু হবে, কিছু জিনিস না ধরে রাখলে এগোনো যাবে না। তার কারণ আমি যখন কোনো একটি গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করতাম, উইথ অল ডিউ রেসপেক্ট, সেই গভর্নমেন্ট অর্গানাইজেশনের নামটা এখানে ইম্পর্টেন্ট নয় বলে বলছি না, সেখানে আমি গোল মিস করেছিলাম যে বছর আমি চান্স পাই বম্বেতে খেলতে গিয়ে। ওয়াংখে স্টেডিয়ামের ঠিক পাশে, রাইট, হকির একটা চার্চ গেটে একটা স্টেডিয়াম আছে, তো সেখানে খেলা ছিল ইন্টার অফিস টুর্নামেন্ট। আমি সেখানে সেমিফাইনালে গোল মিস করি এবং যে কারণে টিম সোকল্ড হেরে যায়। এবার একটা গোল মিসের জন্যই যে টিম হারে তা তো নয়, আরও অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন থাকে। এবার সিনিয়র কিছু প্লেয়াররা সমস্ত চটি নিয়ে আমার গলায় জুতোর মালার মতন পরিয়ে দিয়েছিল ঘুমের ঘোরে, রাইট। আমি তখন ঘুমাচ্ছি, আমি জানি না, ভোরবেলা উঠে দেখি বাইরে যেখানে জুতো রাখা থাকে সেখান থেকে জুতো এনে আমার মাথার কাছে সমস্ত জুতোগুলো রাখা। উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দিস পিপল যারা এগুলো করেছিল, আমি বলবো যদি আমি তাদের কন্টেন্টটা ক্যারি করতাম, মানে যারা করেছিল তাদেরকে মারবো, জুতোগুলো ফেলে দেবো, আমি একটা রিটেন কমপ্লেন দেবো, তাতে আমার জীবনের যে উন্নতি হতো বা আমি জীবনে যে ইম্প্যাক্টটা পেতাম। আর আমার এক বন্ধু আছে প্রসন্ন, আমার এক বন্ধু আছে সুরজিৎ, তারা দুজনেই দুপাশে ছিল সেই সময়। তাদেরকে ডেকে যখন দেখাই, তারা দুজনেই আমাকে ঘরের বাইরে নিয়ে বলে, তোমার কাছে দুটো অপশন, একটা মেরিন ড্রাইভের সমস্ত জুতোগুলো ফেলে দেওয়া, নিজের জুতোটাও ফেলে দেওয়া, রাইট, তারপরে অশান্তি হলে হবে। আরেকটা হলো যেটা সবাই করতে পারে, মাস পিপল করতে পারে, বাট ক্লাস পিপল ডোন্ট টেক রিভেঞ্জ দিস ওয়ে। ক্লাস পিপল টেক রিভেঞ্জ টু প্রুভ দেমসেলফ ইন ফ্রন্ট অফ দেয়ার আইজ, যে নিজের ভ্যালু ক্রিয়েট করা। সো এই কথাটা আমার ভালো লেগেছিলো, আমি ভ্যালু ক্রিয়েট করতে চেয়েছিলাম। উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই অল দ্য ফ্রেন্ডস যারা এগুলো করেছিলেন, তারা করেছিলেন বলে আমার মধ্যে সেই জ্বালাটা দিয়ে দিয়েছিলেন, আমি ধরে রেখেছিলাম কথাটা। এটা নয় যে অরুণ করেছে না, বরুণ করেছে না, বিমলা করেছে না, অমলা করেছে, এরকম যে ওরা যেটা করেছে আমাকে এমনভাবে ভ্যালু ক্রিয়েট করতে হবে যাতে এই মানুষগুলোই একদিন আমাকে উইথ অল ডিউ রেসপেক্ট স্যালুট করে। সো সেই অর্গানাইজেশন থেকে আমার কাছে, আমি চাকরি ছেড়ে দিই, আমি ইন্ডিয়ান টিমে চান্স পাই, আমি 4 বার সেই অর্গানাইজেশন থেকে ফোন পাই ওই অর্গানাইজেশনে জয়েন করার জন্য, ওই অর্গানাইজেশনে রিঅ্যাপয়েন্ট করার জন্য, ওই অর্গানাইজেশনে ট্রেনিং করানোর জন্য। তো ঈশ্বর আমার কাছে সত্যিই করুণাময়। ঈশ্বর প্রত্যেক দিন আমার জীবনে যে ঘটনাগুলো করেছে, আমি যদি সেগুলো মনে না ধরতাম, মনে ধরা মানে কি, ধরাটা কোনটা ধরবো, আমি খারাপটাও ধরতে পারি, ভালোটাও ধরতে পারি। একজন শাশুড়ি তার বৌমাকে 4টে খারাপ কথা বলল। এবার কেন বলল? তার কারণ বৌমার কোনো একটা জিনিস খারাপ লেগেছে। এবার বৌমা যদি তার পজিটিভটা নেয়, যে শাশুড়ি যেটা বলল, কেন আমাকে বলল, এটা না করে আমাকে বলল তার পিছনে অবজেক্টিভটাতে যদি ফোকাস করে, তাহলে সেই শাশুড়ির জন্যই হয়তো বৌমা একদিন নিজেকে বলবে, থ্যাংক ইউ শাশুড়িমা, ভাগ্যিস আপনি বলেছিলেন। আজকে সেই এমপ্লয়িগুলো আমার সাথে করেছে বলে না আমার ভেতরে সেই আগুন জ্বলেছিল। আমার একজন টিচার আছেন, তিনি সবসময় বলেন, তুমি যে অরবিটে ঘুরছো, আমরা সবাই তো অরবিটের মতন একটা ঘুরছি জীবনের একটা চক্রব্যূহের মধ্যে। এবার তোমাকে মাথায় রাখতে হবে, একটা অরবিট থেকে যদি আরেকটা অরবিটে তুমি যেতে চাও, রকেট যেভাবে যায় একটা এক্সট্রা ফোর্স লাগে, আর সেই ফোর্সটা আসে উইদিন, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রেনজিক মোটিভেশন। সো ভেতরে যদি আগুন জ্বালানো যায়, ধরতে কিন্তু হবেই। কিন্তু কি ধরবো? আমাকে আঘাত করেছে এটা ধরবো, না আমাকে আঘাত করার পিছনে যে কারণটা ছিল সেই কারণটাতে ফোকাস হয়ে নিজেকে কিভাবে ডেভেলপ হবো। আমরা ইন্ডিয়ান টিমেই তো দেখলাম, এই যে আমি টি শার্টটা দেখালাম, এরকম প্লেয়ার যাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং ঠিক সময় অলমাইটির ইচ্ছায় সে বাদ দিয়েছিল বলে ঘরে ঢুকে সে কিন্তু কোনো নেশা করে বসেছিল না, বা সবার সম্পর্কে টুইট বা ফেসবুক ইনস্টাগ্রামে বাজে কথা বলেনি, সে কিন্তু রেগুলার প্র্যাকটিস করে গেছে। এবং কোচ কিন্তু বলেছিল, ইউ উইল গেট দ্য অপরচুনিটি। নাও দ্য কোশ্চেন ইজ, আর ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্যাট অপরচুনিটি? বিকজ কথায় বলে না, সুযোগ কিন্তু তোমার জীবনে আসবেই।
কিন্তু যখন সুযোগ আসবে তখন যদি তুমি বলো আমাকে একটু তৈরি হওয়ার সুযোগ দেবেন, সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না। সো ব্যথা, দুঃখ, মেন্টাল হেলথ সব কিছু মিলেমিশে একাকার হতে পারে কখন? যখন আমার জীবনের লাইফের একটা পারপাস যেন আমার কাছে ক্লিয়ার থাকে। পারপাস শুড বি ভেরি বিগ। মানে পারপাস এটা হতে পারে না যে আমার সাপোজ আমার ওই গার্লফ্রেন্ডটাই যদি আমি পেয়ে যাই তাহলে আমার জীবনে সব কিছু হয়ে যাবে। বুঝতে পারলাম তো? পারপাসটা এতটা বড় হতে হবে যেটা দেশ, দশ এবং সমাজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিজে আমি তার মধ্যে পড়বো, অটোমেটিক্যালি সব কিছু কভার আপ হবে, রাইট? আমি জানি না আমার এই উত্তরগুলো কে কীভাবে ইন্টারপ্রেট করবে। না, যারা ওই যে বললেন যে যারা পজিটিভভাবে নেবে তারা পজিটিভভাবেই নেবে, এক্স্যাক্টলি আমারও সেটাই মনে হয়। রাইট 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 রাইট। আমি এক জায়গায় শুনছিলাম, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, তাও আমি বলছি যে মানুষ যদি একবার রাগে মানে রেগে যায় বা চিল্লামিল্লি করে, তার প্রায় 8 ঘন্টা না 10 ঘন্টার এনার্জি পুরো লো হয়ে যায়। রাইট। হ্যাঁ, এখনকার মানুষ তো তাই করছে। রাইট। এটা থেকে ওভারকাম করা যায় কিভাবে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আমি এটা দুটো পার্সপেক্টিভ থেকে বলি। একটা হচ্ছে রাগ, আর একটা হচ্ছে অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ফার্স্ট অফ অল রাগের জায়গাটাতে আসি। রাগ ওয়ার্ডটা লেখা হয় কী দিয়ে? ANGER, অ্যাঙ্গার। সো জেনারেলি অ্যাঙ্গারের পিছনে সেম দুটো কারণ থাকে। একটা কারণ হচ্ছে আমি ঠিক যেরকম ভেবেছি সেরকম হচ্ছে না। আদারওয়াইজ আমার কিছু জিনিস এক্সপেক্ট করেছিলাম, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেইভাবে আমার সাথে কেউ কিছু করেনি। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, আমাকে কেউ চিট করেছে তার জন্য আমার রাগ হতে পারে। কিন্তু অ্যাঙ্গার যদি আমি না জানি কী করে কন্ট্রোল করতে হয়, তাহলে অ্যাঙ্গারের আগে বসে যায় ডি। সো অ্যাঙ্গারের আগে ডি বসে গেলে সেটা হয়ে যায় ডেঞ্জার, DANGER। এবার এই ডিটাকে যদি একটু এমফেসাইজ করি ওয়ার্ড বাই ওয়ার্ড, ডি ইজ ইকুয়াল টু ইয়োর কনশিয়াস ডিসিশন। বিকজ তুমি রেগেছো, তার রেসপন্সিবিলিটি কিন্তু তোমাকেই নিতে হবে। আমরা একটু আগে মেন্টাল হেলথ আলোচনা করছিলাম, আমরা প্রথম ওয়ার্ডটা কী ছিল? ডিজিজ। লাস্ট ওয়ার্ডটা কী ছিল? ইমোশনস। তাহলে এই যে চ্যানেলটা আমরা সাজালাম, সেখানে ইমোশনাল টার্মোয়েল যখন হয়, ঝড় যখন ওঠে, তখন যখন আনকন্ট্রোল থাকে ইমোশনাল ইনম্যাচুরিটির জন্য, ওই রাগটা যদি আমি জানি কন্ট্রোল করতে পারছি না, তাহলে ওটা ব্যাকফায়ার করতে পারে। ব্যাকফায়ার মানে প্রথম ক্ষতি হবে আমার উপরে। কীরকমভাবে? রেসপেক্টেড প্রচুর মানুষ এই কথাটাকে ডিফারেন্টভাবে ডিফাইন করেছে। খুব ইন্টারেস্টিং লেগেছিল আমাদের সিদ্ধার্থ গৌতম বুদ্ধের কথা। উনি কোনো একটা জায়গায় কখনো বলেছিলেন, আমি রিসেন্টলি একটা বইয়ে পড়লাম, এটা আগেও পড়েছি, যে রাগ মানে অনেকটা এরকম, একটা আগুনের গোলা তোমার সামনে রয়েছে, সেটা তুমি হাতে তুলে তুমি যার উপরে রাগ হয়েছে তার দিকে ছুটছো। মানে ব্যাপারটা এরকম, আমার রাগ হয়েছে আমার মেয়ের প্রতি, রাইট? আমি হাতে আগুন নিয়ে মেয়ের দিকে ছুটলাম, মেয়ের গায়ে লাগার আগে আমার হাতটা কিন্তু পুড়ে গেল। মানে যে মানুষটার সম্পর্কে আমার রাগ ভেতরে হচ্ছে, সেই মানুষটার কিন্তু কিছুই হচ্ছে না। তার মানে রাগ দরকার, কিন্তু রাগটাকে কিভাবে চ্যানেলাইজ করব এই জিনিসটা জানা দরকার। প্রশ্নটা কী ছিল? রাগ হওয়ার তার সাইড এফেক্ট বা কতক্ষণ ধরে তার শরীর মনের মধ্যে এফেক্ট হয়। আমার নিজের ক্ষেত্রেও অনেক সময় দেখি, আমি হয়তো গাড়ি চালাচ্ছি, এদিক থেকে একটা গাড়ি আমার গাড়ির উইন্ড গ্লাসকে, মানে যে সাইডের গ্লাসগুলো থাকে, একটা ধাক্কা দিয়ে চলে গেল, বা একটা বাইক এসে ওভারটেক করতে গিয়ে ওই কাঁচটায় ধাক্কা দিল। ম্যাক্সিমাম সময় তারা কোনো পাত্তাই দেয় না ধাক্কা লেগেছে, যে ভুল হয়ে গেছে বা কিছু। তখন অনেক সময় রাগ হয়, এবং রাগের ফলস্বরূপ যদি বলি, রিসেন্টলি ব্যাঙ্গালোরে একটা ঘটনা, নিশ্চয়ই তুমি জানবে, খবরটা ভাইরাল হয়। কোনো একজন ডেলি জোম্যাটো বয় বা কিছু কোনো একটি গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, কোনোভাবে যে কোনো কারণেই হোক গাড়িতে খোঁচা লেগেছে, ধাক্কা লেগেছে। এবার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেগুলো আমরা তো সব প্রত্যক্ষদর্শী ছিলাম না। এবার সেখানে যিনি গাড়িটা চালাচ্ছিলেন, তিনি তাকে পিছন থেকে ধাওয়া করতে করতে একটা জায়গায় গিয়ে সকাল একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়। এখানে কিন্তু দুজনেরই কোথাও না কোথাও এমন কিছু সিক্রেশন হয়েছিল, অ্যাড্রিনালিন রাশ হয়েছিল, যেখানে দুজনেই কিন্তু নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করতে পারেনি। ধরে নিই, যদি ব্যাপারটা এটাকে সিনেমার মতন করে দেখি, একটা গাড়ি, ধরো তোমার 4 হুইলার আর আমার বাইক, আমি নিয়ে যাচ্ছি, তোমার গাড়িতে ধাক্কা লাগলো। এটা হতে পারে না বাইকটা বোঝে নিজে ধাক্কা লেগেছে, বাইকটা নিশ্চয়ই বুঝেছে, এবং বুঝে জেনারেলি বাইকে, যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি, যেহেতু আমি বাইক চালাই না, হয়তো ভুলও হতে পারি, বাইক সঙ্গে সঙ্গে জোরে চালায় যাতে ওকে ধরতে না পারে, যেটা বড় বড় লরির ক্ষেত্রেও হয়।
আজ অবধি আমি খুব কম জায়গাতেই শুনেছি কোনো লরি কোনো অ্যাক্সিডেন্ট করে তার মানুষটা নেমে হাত তুলে বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করুন, আমাকে যা শাস্তি দেবেন নেবেন। এটা কিন্তু হয় না, জেনারেলি ওখান থেকে সবাই পালিয়ে যায়। এখানেও কিন্তু সেরকম একটা ঘটনা হতে পারে, হয়েছিল, এবং সেখান থেকে তার রিয়াকশানে ছেলেটার কী হলো, ছেলেটাও রেগে গেল এবং ছেলেটাও বললো আমাকে বদলা নিতে হবে। তো এই যে ঘটনাটা খুব সামান্য ছিল, কিন্তু ওই সামান্য ঘটনা ওই মোমেন্টে ওই সিচুয়েশনে দুজনের কাছেই সামান্য হয়ে দাঁড়ায়নি। তার মানে আমরা যদি এভাবে দেখি, অ্যাঙ্গার বেসিক্যালি ভেরি ভেরি ইউনিক এনার্জি, যদি জিনিসটাকে এভাবে দেখি। নাও দ্য কোশ্চেন ইজ উই নিড টু লার্ন হাউ টু হোল্ড দ্যাট অ্যাঙ্গার ইন রাইট টাইম, ইন রাইট সিচুয়েশন, ইন রাইট পোর্শন অফ আওয়ার ব্রেন। যদি আমরা অনেক সময় বলি না, রেগে গেছে, মাথায় রক্ত উঠে গেছে, সো রাগ মানেই হলো হার্টবিট ফাস্ট। এরকম খুব কম মানুষকেই দেখা যায় রেগেছে তার হার্টবিট ফাস্ট হয়নি। আর যখনই হার্টবিট ফাস্ট হবে, ব্লাড সার্কুলেশন যেটা ন্যাচারাল অবস্থায় ছিল সেটা ডিস্টার্ব হবে এবং ব্রেনে সেই ধরনের ব্লাড ফ্লো হবে যেটার কোনো প্রয়োজন ছিল না। আর থিঙ্কিং, আমরা যে ভাবি, নিউরোনাল কানেকশনস যেগুলো তৈরি হয় সেগুলো তখন ব্রেক হতে থাকে, তখন যে কথাগুলো বলার কথা নয় সেগুলো বলি। আমরা যারা লিসনার আছে বা আমার জীবনে তোমার জীবনে বহুবার হয়েছে, চুঁচুড়া থেকে হাওড়া যেতে গিয়ে যে কোনো ট্রেনে বা যে কোনো বাসে, যে কোনো অটোতে কোনো সময় দেখা গেছে কোনো একটা অশান্তি হয়েছে, যখনই কেউ জোরে কথা বলছে তখন দেখা যায় সে তার মাদার টাঙই ভুলে যায়। মানে যে বাংলা কথা বলে, যে হিন্দিতে কথা বলে, সে হঠাৎ করে ইংলিশে কথা বলা আরম্ভ করে। আমি বহু জায়গায় দেখেছি উত্তেজনার বশে সেই ধরনের খুব লো ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা হয়তো সে লাস্ট 10 বছরে ইউজ করেনি। পরে তার মনে হয়েছে না আমি এটা ভুল করেছি। তো সেক্ষেত্রে রাগ সত্যিই হার্মফুল, এবং অনেক সময় এটা হয় বই খুলে পড়ছি, হঠাৎ করে মনে হলো একটু মোবাইলে হাত দিই, আমি রাগের সাথে কনসেন্ট্রেশনকে কানেক্ট করাচ্ছি, হঠাৎ করে মনে হলো একটু একটু দেখি তো মোবাইলে কে কী লিখেছে, 2 মিনিটের জন্য একটু ব্রেক নিই না, নিজেকে নিজে বলছি। রিসার্চে দেখা যাচ্ছে ওই 2 মিনিটের ব্রেকটা কিন্তু আর 2 মিনিট হচ্ছে না, কারণ তার এফেক্টে 45 মিনিটস অবধি ওই কনসেন্ট্রেশন আসতে কিন্তু সময় নিয়ে নিচ্ছে। তার মানে যদি আমি ডিসাইড করি কোনো একটা চ্যাপ্টার পড়বো বা কোনো একটা কাজ আগে কমপ্লিট করে তারপরে আমি মোবাইল হাত দেবো, তাহলে নিজেকে আগে একটা স্কেচ করতে হবে। সেম রাগের ক্ষেত্রে আমাকে প্রথমে অডিট করতে হবে আমার বিহেভিয়ারাল প্যাটার্ন। ব্যাংকের অডিট হয়, তাই তো, স্কুলে অডিট হয়, সব জায়গাতেই অডিট হয়, কাজের অডিট হয়, এক্সপেন্সেসের অডিট হয়। হোয়াই নট আওয়ার মাইন্ড অডিট? সো হোয়াট ইজ মাইন্ড অডিট কনসেপ্ট? মাইন্ডকে অডিট করার জন্য আমাকে একটু চেক করতে হবে লাস্ট 10 ডেজে। মানে আমি বলতে চাইছি, যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা যদি মনে করেন এই যে আমি অডিটের ব্যাপারটা বলছি, যে তারা ডিসাইড করলো আজকে থেকে তারা অডিট করবে, তার কারণ আমরা সবাই জানি সামনে 2026 আসছে। তো 2025-এ বহু মানুষ 1 তারিখে বা 31 তারিখে, 24 তারিখে প্রচুর বড় বড় ডিসিশান নিয়েছিল যে এই বছরটা আমি নিজেকে এইভাবে দেখব। ভাইরাস রিসার্চে দেখা যাচ্ছে 95% মানুষ হেলথ কেয়ারে ফেল করে। হেলথ কেয়ারে ফেল মানে মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল হেলথ। কি আমি জিমে যাব, আমি বডি বানাবো, আমি এক্সারসাইজ করব, বাট 90% মানুষ যে এক্সাইটমেন্ট নিয়ে জিমে জয়েন করে, সেই এক্সাইটমেন্ট 3 মাসের মধ্যে ডিটোরিয়েট করে। প্রথমে সপ্তাহে 4 দিন, তারপরে সপ্তাহে 2 দিন, তারপরে সপ্তাহে 1 দিন, তারপরে মাসে 4 দিন, তারপরে মাসে 2 দিন, তারপরে মাসে 1 দিন, তারপরে 6 মাসে 1 দিন, তারপর মনে হয় না এখন গেলে জিমের লোকেরা আমাকে দেখে হাসবে, গেলাম না, চিনি বন্ধ করব। ঠিক এরকম প্রথমে ডিসাইড করলাম 3 দিন একদম খেলাম না, তারপরে 2 দিনে 6 দিনের চিনি নয় 14 দিনের চিনি একসাথে খেয়ে নিলাম, মানে মিষ্টি জিনিস। তার মানে আমি কমিটমেন্ট করছি, ডিসিশন নিচ্ছি, কিন্তু নিজের কমিটমেন্টে নিজেই ভেঙে ফেলছি। অ্যাঙ্গার কন্ট্রোল করার সহজ উপায় আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, নিজের ওপর একটু অডিট করুন। অডিট অনেক রকমের হয়। একটা হয় স্যাড, আমি বলে দিচ্ছি, এটাকে একটা সার্কেল বলা যেতে পারে, ফিলিংস হুইল বলা যেতে পারে। গুগল সার্চ করলে আপনারা দেখতে পাবেন ফিলিংস হুইল বলে, খুব সুন্দর। তো ফিলিংস হুইলে খুব সুন্দর 3টে ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ড আছে, তার মধ্যে 3টে ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে স্যাড, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যাঙ্গার, থার্ড ওয়ার্ড হচ্ছে স্কেয়ার্ড। এই 3টেকেই নেগেটিভ হিসেবে দেখা হচ্ছে। এবার স্যাডের পিছনে কিছু কারণ থাকছে, হয়তো লোনলিনেস আছে, রাইট। স্কেয়ার্ডের পিছনে দেখা যাচ্ছে সে কোনো না কোনো জায়গায় গিল্ট ফিলিংস কাজ করছে, কেউ তাকে ধোকা দিয়েছে হতে পারে। অ্যাঙ্গারের ক্ষেত্রে কাজ করছে রিভেঞ্জ হতে পারে। মানে এই ওয়ার্ডগুলোর পিছনে আন্ডারগ্রাউন্ডে কিছু ওয়ার্ড আছে। আর এর ঠিক উল্টো ওয়ার্ডগুলো হলো হ্যাপি, পিস, রাইট, অ্যান্ড পাওয়ারফুল। তার মানে আমি যদি নিজেকে হ্যাপি রাখতে চাই, তাহলে অ্যাঙ্গারের সাথে হ্যাপিকে কী করছি, আমি ট্রান্সফার করছি। এবারে হ্যাপি থাকার জন্য কি লেখা আছে, হ্যাপির পিছনে লেখা আছে ব্লিসফুল।
হ্যাপির পেছনে লেখা আছে আমার কাছে যা আছে সেটা নিয়ে আমি যথেষ্ট খুশি। এটাই যে পেয়েছি এটাই কজন পায়। তো এই যে ভাবনার যে মানসিকতা, সেই মানসিকতার সাথে অ্যাঙ্গারের যে মানসিকতা সেটাকে সুইচ করতে হবে। সো ফিলিংস হুইল একটা খুব ইউনিক আইডিয়াস। আমার মনে হয় একটু গুগল সার্চ করলে নিজেই আপনি আপনার ফিলিংস হুইল চেক করে দেখতে পারবেন। অডিট করতে যদি হয় তাহলে ফিলিংস হুইলের ওপর অডিট করুন। সো ইটস মাই পার্সোনাল অ্যাডভাইস টু ইউ অল, অডিট ইয়োর সেলফ। নিজের ফিলিংস হুইল একটু কাগজে লিখুন, লিখে এখন থেকে প্ল্যান করুন প্রত্যেক দিন সকালবেলা উঠে একটু চেক করে দেখুন আপনার মন কীরকম আছে। ভয় 10-এ কত দেবেন, অ্যাঙ্গারকে 10-এ কত দেবেন, স্যাডকে 10-এ কত দেবেন। এবার দেখা গেল এগুলো লো 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 থাকলো। এবার দুপুরবেলার দিকে মানে 6 ঘন্টা বাদে আবার চেক করে দেখা একটু বেড়ে যায়নি তো, কমে যায়নি তো, বিকজ বিভিন্ন ধরনের ইনফরমেশন সারাদিন বোম্বার্ডিং হচ্ছে। হতেই পারে একটা ভালো খবরের জায়গায় খারাপ খবর আসলো, একটা বিরাট বড় টাকা কোনোভাবে নষ্ট হয়ে গেল, বা বাড়িতে কোনো একটা ক্যাজুয়ালিটি হলো, বা একটা বিচ্ছিরি খবর আসলো যেটা আনএক্সপেক্টেড ছিল, সঙ্গে সঙ্গে স্কেয়ার্ড। তার মানে ওই সময় 6 ঘন্টা বাদে একটু চেক করে দেখতে হবে যে আমি যেটা 2 বা 1 লিখেছিলাম সেটা কি 5-এ চলে গেছে বা 7-এ চলে গেছে, লিখে রাখতে হবে। দ্য সেম ওয়ে নিচে যেগুলো ছিল ফিলিংস হুইলের, হ্যাপি, পাওয়ারফুল অ্যান্ড পিস, দিনের শুরুতেও ওরকম স্কোর করতে হবে যে আমি কতটা হ্যাপি আছি, কতটা স্কেয়ার্ড আছি, বা কতটা পাওয়ারফুল আছি, মানে নিজের ভেতরে পাওয়ার ফিল হচ্ছে, বা কতটা আমার মনে হচ্ছে আমি পিসফুল আছি। হয়ে গেল। ঠিক মন যেরকম খারাপের অডিট করছি, মন ভালোরও অডিট করতে হবে। সো দিনে 2বার বা 3বার করে রাত্রিবেলা শোয়ার সময় ফাইনাল অডিট চেক করে দেখতে হবে শুরুতে কত নাম্বার দিয়েছিলাম, শেষে কত নাম্বার। এবার দেখা গেল শুরুতে কোনো একটা খারাপ জিনিস লো ছিল, শোয়ার সময় দেখা গেল হাই হয়ে গেছে। তখন নিজেকে নিজে লিখতে হবে যে আমি এই হাই হওয়ার পিছনে কোন কোন ঘটনাকে প্রায়োরিটি দিয়েছি। তখন রিসার্চে দেখা যায়, এটা খুব ইজি, বাট যে করবে তার কাছে প্রথম প্রথম কঠিন লাগতে পারে, যে আমি কোনো একটা থার্ড পার্টিকে পারমিশন দিয়েছি যে আমাকে আঘাত করো, আর সে ওই কথাটা বলেছে, আমি মনের দরজা খুলে সেই আঘাতটা নিয়েছি, সেই জন্য গায়ে লেগেছে। যদি আমি বুলেট প্রুফ মাইন্ডসেট তৈরি করতে পারি, হোয়াট ইজ বুলেট প্রুফ মাইন্ডসেট? রাজনৈতিক নেতারা যখন দাঁড়ায়, খুব সেলিব্রিটিরা যখন দাঁড়ায়, তাদের চারপাশে কাঁচ দিয়ে ঘেরা থাকে, বা 7-8 জন প্রহরী তাকে ঘিরে দাঁড়ায়। কোনো একজন সেলিব্রিটি যখন যায়, কোনো একজন মিনিস্টার যখন যায়, বা হাই ক্লাস অথরিটির কোনো মানুষ যায়, জেড সিকিউরিটি দেওয়া হয়, জেড, কেন? যাতে কোনোভাবে কাকে কেউ অ্যাটাক করতে না পারে। সো মাইন্ডকেও জেড সিকিউরিটি দেওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি এক্সটার্নাল কোনো ঘটনা বা কোনো মানুষের দ্বারা ট্রিগার্ড হব না। এটা আমার কনসিয়াস কি ডিসিশন, কমিটমেন্ট, যে এটা থেকে আমি সরবো না। হতেই পারে আমার খুব ক্লোজ লোক আমাকে আঘাত করলো। আঘাত যদি, অনেক সময় আঘাত দু রকম হয় না, ইন্টেনশনাল হয়, আনইনটেনশনাল হয়। গাড়িতে গাড়িতে ধাক্কা আনইনটেনশনালও হয়। সো যদি ইন্টেনশনাল হয়, আমি বুঝবো কী করে? তার চেহারা দেখে, তার অ্যাপিয়ারেন্স দেখে। সে বলবে বেশ করেছি। আর যদি আনইনটেনশনাল হয়, অনেকবার বলবে সরি সরি সরি, রাইট? সো আমাকে ওই জায়গাটাকে একটু দেখে নিতে হবে। এবং আমি অ্যাসিওর করতে পারি 7 দিন যদি কেউ এটা ফলো করে, অটোমেটিক্যালি দেখবে আমাদের যে ভিডিওগুলো যখন লঞ্চ হবে তখন নিচে সবাই লিখবে আমি এটা 7 দিন অ্যাপ্লাই করে অনেক হ্যাপি আছি। সো অ্যাপ্লিকেশন, হ্যাপি থাকা মানে কি? কোথাও একটা পিসফুল ফিল করা, রাইট? সেই ভেতর থেকে ইন্টারনালি যে পিসফুল ফিলিংস, এটা কিন্তু ইনস্টল করতে হয়। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। এই এই যে প্যারামিটারটা বললেন, এটা এর পরের আমার যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে, এখন খুব শোনা যায় এই ওয়ার্ডটা টক্সিক। হ্যাঁ, টক্সিক কালচার, টক্সিক বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই বিষয়গুলো শোনা যায়। এই এই টক্সিকের ক্ষেত্রেও কি এই প্যারামিটারটা কার্যকরী, না সেই বিষয়গুলো আলাদা? এটার ব্যাপারে বলার জন্য আমি একটু স্পেসিফিকভাবে একটা জিনিস তোমাকে দেখাবো। এখানে আমার হাতে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার একটা বই, এবং এই বইটা আমার আজকের ডেটে 52 বছর বয়স, 52। এবং এই বইটা আমি আমার যে 52 বছরের এক্সপিরিয়েন্স তো বলতে পারবো না, বিকজ 1 বছর বয়সের আমার এক্সপিরিয়েন্স মনে নেই। আমার 4 বছর বয়সে প্রথম আমি আছাড় খেয়ে পড়ি, এখানে ফাটাই 7টা স্টিচ। তারপরে 5 বছর বয়সে এখানে 12টা স্টিচ। তারপরে 22 বছর বয়সে যখন আমার গলায় সেই জুতোর মালার ব্যাপারটা ছিল, তার ঠিক আগের 1 মাস আগে আমার এখানে 18টা স্টিচ আছে। মানে একটা হকি স্টিক, আমার একজন সিনিয়র প্লেয়ার সেইভাবে ইচ্ছা করে, মানে হকি স্টিক তো মুখ মাথা নিচু করে খেলতে হয়, তো মাথা নিচু করে আমি বলটা নিয়ে তাকে ওভারটেক করে চলে যাচ্ছিলাম, সে ইচ্ছা করে স্টিকটা মুখের মধ্যে ঘুরিয়ে দেয়। তো আমি মাথাটা সরাই, আমি দেখতে পাচ্ছি স্টিকটা আছে, এভাবে সরাই। এবার উপরওয়ালার আশীর্বাদ এবং বাবা মার আশীর্বাদের জন্য এটা চোখে লাগেনি, আমার এইখান থেকে এল শেপে কাটে। তো এটা যদি চোখে লাগতো হয়তো চোখ উড়ে যেত। তো আমার জীবনের এই যে
জীবনের যে ইভেন্ট, আমি একবার ইলেকট্রিক কারেন্ট প্রায় মারা যাচ্ছিলাম। একবার ডালহৌসি পাড়ায় আমি রাস্তা ক্রস করতে গিয়ে একবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। তো এই সমস্ত ইভেন্ট এবং আমার জীবনের বিভিন্ন ধরনের ঘটনাকে কম্পাইল করে এই বইটা তৈরি হয়েছে। এবং এই বইটার নামের মধ্যে অনেকটা কিছু লেখা আছে, যেটা আমি সবসময় বলে থাকি, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। সো এই যে টক্সিক পিপলের থেকে কিভাবে নিজেকে রিকভার করব, বা কি কি জীবনে ঘটনা ঘটলে আমি কি করে নিজেকে সেফ রাখবো, সেই জিনিসগুলো এই বইটায় লেখা আছে। এবং যেটা বলতে দ্বিধা নেই, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, 7th ডিসেম্বর মহাজাতি সদনে একটা বিরাট বড় ইভেন্ট হতে চলেছে, যে ইভেন্টের নামই আমি রেখেছি রিবার্থ ইভেন্ট উইথ ম্যাজিক টাচ। ম্যাজিক ওয়ার্ডটা খুব ইউনিক, টাচ মানে ইমোশনাল টাচ, আর রিবার্থ মানে বার্থ মানে জন্ম, যেখানে আমি, তুমি, আমার বাবা মা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে। কিন্তু সেই জন্মে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের যে খুব একটা ক্রেডিট ছিল তা তো নয়, আমরা একটা সার্টেন টাইমের পর পৃথিবীর আলো দেখেছি। তো এখানে রিবার্থের ডেফিনেশনের পিছনে যে ওয়ার্ডটা লুকিয়ে আছে, সেলফ রিয়েলাইজেশন, হোয়াই আই এম ইন দিস ইউনিভার্স, আমি এই পৃথিবীতে কেন এসেছি, সেই রিবার্থ মাইন্ডসেট যদি তৈরি করতে হয়, ওই দিন আরেকটা বইও রিলিজ হচ্ছে। এবং আমি তোমাকে এবং তোমার টোটাল যারা মেম্বার্স আছেন বা যারা তোমার ভিউয়ার্স আছেন, প্রত্যেককে ইনভাইট করব মহাজাতি সদনে 7th ডিসেম্বর। আপনারা চাইলে আসতে পারেন। এখানে ইউনিক একটা ইভেন্ট হতে চলেছে, অনেক এক্সটার্নাল ইন্টারনাল অনেক বড় বড় স্পিকাররা আসবে, যারা তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এবং টক্সিক পিপল এরকম একজন আসবে যার জীবনটা শুরুই হয়েছে টক্সিক থেকে, এবং তার জীবনের প্রত্যেকটা টক্সিক সিচুয়েশন থেকে সে কীভাবে ওভারকাম করেছে সেটাও শেয়ার করব। এই বইটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, যে নিজের মাইন্ডকে কিভাবে আপগ্রেড করা যায়, কি নিজের মাইন্ডকে কিভাবে মাইন্ড সেট করা যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা উত্তর হয়তো এই বইটা থেকে তারা পেয়ে যেতে পারে। তবে টক্সিক পিপলের সম্পর্কে বলার আগে আমি যদি এটাকে একটু গল্প দিয়ে বলি, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, আমি একটা মানুষকে কাছে আসতে দিয়েছি মানে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা যে কোনো ভাবেই হোক, সেটা মানে আমার ফ্যামিলি রিলেশনে হোক, বন্ধু হোক, বান্ধবী হোক। এবার এই মানুষটা এসে আমাকে কোনোভাবে আঘাত করছে। এবার সেটা ফিজিক্যাল আঘাত যে সবসময় করে তা তো না, ভার্বাল অ্যাবিউজও হয়। এবার যখন আমাকে আঘাত করছে, যদি আমি কোথাও বুঝতে পারি যে আমাকে আঘাত করছে, এটাতে আমার ক্ষতি হতে পারে, আমার মনে হয় খুব ঠান্ডা মাথায় এই রিলেশনশিপটা কন্টিনিউ করলে আমার কি কি বেনিফিট হতে পারে, বা এই রিলেশনশিপ থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে কি কি বেনিফিট হতে পারে, বোঝাতে পারলাম ব্যাপারটা। আর এই রিলেশনশিপে থাকলে আমার কি কি ক্ষতি হতে পারে, আর রিলেশনশিপে না থাকলে আমার কি কি ক্ষতি হতে পারে, এটা যদি খুব শান্ত মাথায়, এটা কিন্তু উত্তেজনার বশে করলে হবে না, খুব ইমোশনাল এরকম করলে হবে না। বলে না, ইমোশন ইজ লাইক এ নাইফ, ইফ ইউ ডোন্ট নো হাউ টু হোল্ড ইট, ইট উইল কাট ইউর হ্যান্ড। তুমি যদি ইমোশনালি ব্যালেন্স না হও, তুমি ইমোশনকে যদি ধরতে না পারো, ইমোশন তোমার হাত কেটে দেবে, মানে চাকু। কিন্তু যে চাকু ধরতে জানে সে বিভিন্ন জিনিস কাটে, কিন্তু তার হাত কিন্তু কাটে না, তাই না? তো ঠিক সেরকম ওই মনের জায়গাটাকে আগে ধরা শিখতে হবে, তারপরে ঠান্ডা মাথায় বিচার করতে হবে। সম্পর্ক থাকলে তার প্লাস পয়েন্ট, সম্পর্ক না থাকলে তার প্লাস পয়েন্ট, আর সম্পর্ক না থাকলে তার ক্ষতি, সম্পর্ক থাকলে কী করতে। এবার জিনিসটাকে দাঁড়িপাল্লা দিয়ে মাপতে হবে, তখন কিন্তু উত্তর বেরিয়ে আসবে। আমি একটা গল্প বলতে পারি, আমি জানি না এক্স্যাক্টলি এই গল্পটা কতটা এই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু এই গল্পটা আমি শিওর মানসিকতার ক্ষেত্রে কোনো না কোনোভাবে কাজ দেবে। এক ভদ্রলোক ছিলেন যিনি খুব ভালো কাঠের কাজ করতেন, এবং তার কাঠের কাজ দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আসতো। তো সে একজন মালিকের কাছেই তার জীবনের প্রায় 45টা বছর কাজ করে, মানে তার 20 বছর বয়স থেকে যখন সে কাজ শুরু করে 45 বছর বয়স অবধি একই জায়গায় কাজ করে। তার মানে 20 + 45, তার মানে বয়সটা কত গিয়ে দাঁড়ালো, 65 বছর বয়স। 65 বছর বয়সে গিয়ে সে রিয়ালাইজ করলো আর ভালো লাগছে না, আমি বাড়ি ফিরবো। সো মালিককে যখন বলে, মালিক বলে, এত বছরের টাকা তুমি তো কোনো দিনও নাওনি, তো আমাকে ক্যালকুলেশন করতে একটু সময় দাও, আর ইন দ্য মিন টাইম আমি একটা কাজ পেয়েছি, তুমি যদি এই কাজটাও কমপ্লিট করে দাও, তোমার কাজও হয়ে গেল, আমি তোমার পয়সা করি একদম সুদে আসলে মিটিয়ে দিলাম। এই কথা শুনে সে খুব খুশি হয়, মনে মনে রাগও হচ্ছে, আমার বিরক্ত লাগছে, তারপরেও কাজ করতে দেবে। যখন তাকে কাজের যে ম্যাপটা দিল, সে দেখলো একটা আলিশান বাংলো তাকে বানাতে হবে, পুরোটাই কাঠের। এত বছর অবধি সে কোনো কাজে কখনো ফাঁকি দেয়নি, কিন্তু সেই দিন হঠাৎ করে তার মনের মধ্যে একটা নেগেটিভ উদয় হলো, মনের মধ্যে ফিলিংস হলো, এত বছর সৎ কাজ করেছি, কই মালিক তো কখনো এক্সট্রা আমাকে কিছু দেয়নি,
ওই আমার যেটা পাওয়ার সেটাই দিয়েছে। এবার লাস্ট কাজ যখন আমায় দিয়েছে, দেখি না এখান থেকে কিছুটা যদি নিজের মতন করে পয়সা রোজগার করতে পারি। মালিক ঠিক পরের দিন, মানে যেদিন ভাবলো তার পরের দিন মালিক এসে সেই ভদ্রলোককে বলছে, তোমার কাছে দুটো অপশন আছে, প্রত্যেকবারের মতন আমি তোমায় জিনিসপত্র কিনে দেবো, তুমি বানাতে পারো, অর এলস তুমি তোমার মতন করে, তোমাকে ফ্রি হ্যান্ড দিলাম, তুমি তোমার মতন করে বেস্ট অফ দ্য বেস্ট দিয়ে বানাবে, বিকজ এখানে সবথেকে দেশের রিচ পার্সনের জন্য এই বাড়িটা তৈরি হচ্ছে। ও ডিসাইড করলো সেকেন্ডটা, যে আমাকে টাকা দিন আমি কিনবো। ও যেটা করলো, ও টাকা তো নিল সব থেকে দামি প্রোডাক্টে, কিন্তু যেরকম চাঁদনি মার্কেটে অনেক সময় ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায়, সব কিছুর ডুপ্লিকেট প্রোডাক্টগুলো কেনা আরম্ভ করলো, যেটা হাফ দামেরও কম, মানে যেটার দাম 10 টাকা অফিসিয়াল দাম, সেটা চাঁদনি মার্কেটে যেরকম 2 টাকা 3 টাকায় পাওয়া যায়, ওইভাবে সাবসিডাইজ রেটে সব থেকে লো কোয়ালিটির প্রোডাক্ট, দেখতে কিন্তু একই রকম, যেরকমভাবে পুজোর প্যান্ডেল হয়, দেখে মনে হয় যে এই তো অরিজিনালের মতন, কিন্তু ওগুলো তো ফেক টাইপের। ওইভাবে একটা বাড়ি সে বানায়, এবং সেই বাড়িটা বানাতে কিন্তু 1 বছর লেগে যায়। এবং বাড়ি বানানোর পর যখন মালিকের কাছে খবর দেয়, মালিক বলে, ইন দ্য মিন টাইম তোমার হিসেব পুরো রেডি, আমি আসছি কালকে। মালিক এসে বাড়িটা দেখে পাগলের মতন খুশি হয়ে যায়। মালিক এসে বলে, সত্যি আমার দেখা তোমার তৈরি ওয়ান অফ দ্য বেস্ট। এবার সেই লোকটি মনে মনে হাসছে, এখন তো বুঝবে না, পরে আমি চলে গেলে তোমরা বুঝবে আমি তোমাদেরকে কি করলাম। ইন দ্য মিন টাইম মালিক বলল, তোমাকে একটু চোখ বন্ধ করতে হবে। তখন মালিক চোখ বন্ধ করার পর, মানে মালিক ওই মানে যে যাকে দিল কর্মচারী হাতে ওই বাড়িটারই চাবি কর্মচারীর হাতে দিয়ে বলল, এটা হলো সারা জীবন তুমি আমার কাছে কাজ করে যা উপার্জন করেছো তার টাকা ছাড়াও, এটা হলো আমার তোমাকে রেসপেক্ট, তার কারণ তোমার মতন মানুষ আমার জীবনে ছিল বলে আমি কিন্তু আজকে এত বড় হতে পেরেছি। তখন ওই লোকটা আকাশের দিকে তাকিয়ে কাঁদবে না হাসবে, মাটির দিকে মাথা ঠুকছে আর বলছে, আমি জীবনের একদিনও ভুল করলাম না, আর আজকেই এত বড় ভুল করলাম যে ভুলটা আমার জীবনের সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। হোয়াট আই মিন টু সে, কখন আমাদের মনে সুবুদ্ধি কুবুদ্ধিতে কনভার্ট হবে আমরা জানি না, কিন্তু কনসিয়াসলি যদি আমি এরকম কখনো কারুর ক্ষতি করি, তো সেক্ষেত্রে ঈশ্বরের খেলা বলো, আল্লাহর খেলা বলো, জিজাসের খেলা বলো, তখন কিন্তু মেটাফরিক্যালি ঘুরে আমাদের কাছেই আসবে। বলার বক্তব্য একটাই, যে নিজেকে কনসিয়াসলি নিজের সাবজেক্টের মধ্যে অনেস্ট থাকলে তার ভালো হতে বাধ্য, 100% তার ভালো হবে। এই 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 গল্পই বলা চলে। হ্যাঁ, এটা গল্প। হ্যাঁ, খুব সুন্দর, মানে শেষটা খুব সুন্দর। এক্স্যাক্টলি, এই যে শেষে টুইস্টটা এক্স্যাক্টলি বেশ ভালো লাগলো। আর এটাই বলে, মানে এটা হয়তো কাইন্ড অফ বলা চলে কর্মের ফল, বলা যেতেই পারে। মানে এই যে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, আমরা সবাই কোথাও না কোথাও কিন্তু আঘাত পাই। আজকে যদি একটা স্টুডেন্টকে দেখি, সে দেখা যাচ্ছে একটা বেস্ট অর্গানাইজেশনে চান্স পেলো, স্কলারশিপ পাচ্ছে, বাট তার এবিলিটি হয়তো আরও বেশি, সে চাইছে আরও ডেভেলপ করতে, তার বাবা মা বলছে তুমি এখানেই স্টেবল থাকো, কিন্তু তার ইচ্ছা আরও বেটার। কিন্তু এই বেটারে যেতে গেলে কোথাও তো তোমাকে একটু সেই একটা বলে না পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যে কারণে বলা হয়, আমি বহুবার এটা বলেছি, যে একটা কয়লা আর একটা হিরে ডিফারেন্স একটাই, 100 বছর একটা কয়লা, মানে 100 বছর 1000 মানে পার্সেন্ট প্রেশারের মধ্যে থাকা। কয়লা যে প্রেশারে থাকে, ডায়মন্ড যেটা হয় তার থেকে অনেক বেশি প্রেশারে থাকে। সো কয়লা যেরকম ডায়মন্ড হতে পারে না, সেই ডায়মন্ড যদি কেউ হয়ে যায় সে কিন্তু আর কয়লায় ফিরবে না। মানে ইটস লাইক এ ট্রান্সফরমেশন হতে গেলে টাইমও লাগবে, আবার প্রেশারও নিতে হবে। একটা কুকুনের মধ্যে একটা শুয়োপোকা ঢুকে যায়, সে তো প্রেশারে থাকে, আর শুয়োপোকা যখন প্রজাপতি হয় পেইনফুল হয়, প্রজাপতি ছিঁড়ে ভেঙে বেরোনো, উড়ে যাওয়ার জন্য সে তার ডানায় ব্যথা, এটা কিন্তু হবে, ওই পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। একটা আমাদের চোখে ছোট্ট একটা বালির কণা বা ছোট্ট কিছু পড়লে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, তাই না, আমরা চোখ ডলি। ঠিক সেরকম একটা ঝিনুকের মধ্যে ছোট্ট যদি একটা বালির কণা ঢোকে, সেটার উপরে যদি একটা র্যাপ তৈরি হয়ে যায়, র্যাপ মানে তার উপরে যদি একটা কোটিং তৈরি হয়ে যায়, সেটার নামই নাকি মুক্ত হয়ে যায়। তার মানে মুক্ত, বালি থেকে মুক্ত হয়ে গেল, সেটাও কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে। সো অলওয়েজ বিলিভ ইন প্রসেস, বিকজ প্রসেসের মধ্যে থাকলে যে কোনো মানুষ তার জীবনের সফলতা কিন্তু পাবে। কিন্তু প্রসেসের মধ্যে থাকতে থাকতে ব্যথা আসবে, যন্ত্রণা আসবে, সেগুলোকে ফেস করতে হবে। মানে ইউ হ্যাভ টু ফেস ইট টু মেক ইট। আমি যদি ফেস না করি তাহলে আমি মেক করতে পারবো না। এটা দিয়েই বলি, অতীতকে ভুলে এগোনো কি সত্যি সম্ভব? গুড কোশ্চেন। অতীত কি? অতীত মানে কিছু ঘটনার সম্মেলন, তার মধ্যে কিছু ঘটনা থাকে যেটা মেমোরেবল, কিছু ঘটনা থাকে পেইনফুল।
এবার আমি এই একই কথা অন্যভাবে একটু আগেই বলছিলাম যে আমি এরকম অনেক কোয়ালিফাইড প্রফেশনালদের সাথে কাজ করেছি, যাদের সাথে কাজ করে আমি তাদের অ্যাটিটিউড থেকেও শিখেছি। যেরকম আমি একটা ছোট্ট টার্গেট দেখাই, হয়তো স্ক্রিনে এটা দেখানো যাবে, রাইট? আমি এক লাইনে উত্তর দেওয়া পছন্দ করি না বা আমি অভ্যস্ত নই। এটা একটা টার্গেট, রাইট? আশা করি টার্গেটটা আমি দেখাতে পারছি সবাইকে। এটা আর্চারির একটা টার্গেট। এই টার্গেটটা যখন 70 ফুট দূরে লাগানো হয়, সবার টার্গেট থাকে এই 10-এ টাচ করা, 10-এর এই এক্সে টাচ করা। কিন্তু ব্যাপারটা তো এতটা ইজি নয়। এবার এরকম অনেক আর্চারকে আমি দেখেছি, দীপিকা কুমারীকে খুব ক্লোজলি আমি ক্লাস করিয়েছি, অতনুকে খুব ক্লোজলি, ইভেন রাহুল যখন নিজে পারফরমেন্স করতো আমি খুব ক্লোজলি ক্লাস করিয়েছি। এছাড়াও যারা অভিষেক ভার্মা, তারপরে জ্যোতি, এরা খুব ক্লোজলি আমি এদের ক্লাস করেছি আজকের দিনে ইন্ডিয়াতে আর্চারিতে যারা খুব ভালো। অঙ্কিতা ভগত এই এরিয়াতেই থাকে, এইখানেই থাকে অঙ্কিতা ভগত, বহুদিন আমি ওদের ক্লাস করিয়েছি। সো আমি ওদের কাছ থেকেও শুনেছি, বহুবার এরকম হয়েছে এই টার্গেটের দিকে তাকালেই অনেক সময় প্যানিক হতো। কেন? একটা কম্পিটিশানে সেই টার্গেটে মারতে গিয়ে এখানে মেরেছে। এবার অতীত বারবার ঘুরে আসছে, কোনো একজন কম্পিটিটরের কাছে সে হেরেছে, আবার তার সাথে শ্যুট অফ হয়েছে। শ্যুট অফ মানে একটা অ্যারোতে যে যেটা আগে লাগাবে ভালো সে পাবে। তো তাদেরও কিন্তু হয়, বিভিন্ন প্লেয়ারদেরও হয়, ইন্ডিয়ান টিমেরও হয়, অনেক বড় বড় পারফর্মারদেরও হয় যে অতীতের ঘটে যাওয়া ঘটনা মনের মধ্যে বারবার স্টিং করতে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, অতীতকে ভুললে তো হবে না, কিন্তু অতীতের শিক্ষাটাকে নিতে হবে। কেউ আমাকে টর্চার করেছে, জুতোর মালা পরিয়েছে, আমি ওটা নিয়ে যদি সারাদিন মন খারাপ করি তাহলে আমার ডিপ্রেশন হবে। কিন্তু জুতোর মালা পরিয়েছে হতেই পারে, কিন্তু ওটা থেকে লেসন নিলাম যে আমার ভ্যালু এরকম হবে যে একদিন ওই হাতগুলোই যেন ফুলের মালা পরায়। কিন্তু তার জন্য তো মাইন্ড মেকআপের ওপর কাজ করতে হবে। অতীতে বহু মানুষের দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এটা পার্ট অফ লাইফ। আমরা জলের মধ্যে যদি দেখি, খুব সুন্দর একটা এক্সাম্পল, জলের মধ্যে যদি দেখি ছোটোবেলায় যখন জল জমতো পাড়ায় বৃষ্টি হলে, আমরা কাগজের নৌকা বানাতাম, রাইট? তো যদি এভাবে দেখি, একটা শান্ত পুকুর রয়েছে, একদম শান্ত পুকুর, তার মধ্যে একটা হাতে নৌকা বানিয়ে আমরা জলে ছেড়ে দিলাম। তো নৌকা বানালে কী হবে? নৌকাটা কী হবে? ডুবে যাবে না ভাসবে? কাগজের নৌকা ভাসবে, রাইট? সেখানেই যদি ওই পুকুরটার মধ্যে একটা ওই একই কাগজ, পাতলা কাগজ জোরে জাস্ট ছুঁড়ে দিই জলের মধ্যে, সেই জলের মধ্যে পড়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। তার মানে জিনিসটাকে যদি এভাবে দেখি, জলটা হচ্ছে আমাদের লাইফ বা সিচুয়েশন, নৌকাটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। মানে কোথায় ভাসতে হবে আর কোথায় ডুবতে হবে সেই বোধটা কিন্তু আমাদের থাকতে হবে। তো ভাষা আর ডোবা, ভালো জিনিসে কি ডুবতে হবে, খারাপ জিনিসে কি ভাসতে হবে। দুটো খারাপ বান্ধবী বা খারাপ বন্ধু এসে বলল, তোর ইনস্টাগ্রাম নেই, তুই লাইফে কী করলি? তোর ফলোয়ার নেই, তুই কী করলি? তোর একটাও বন্ধু হলো না, তুই কী করলি? তুই এখনও কোনো বন্ধুর সাথে গিয়ে, আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কোনো নেশা করিস নি, তাহলে তুই লাইফে কী করলি? বোঝাতে পারলাম ব্যাপারটা? তার মানে ওইখানে ওই বন্ধুগুলোর কথায় আমি যদি উত্তেজিত হয়ে জোর করে কিছু করে, আমি তাহলে কিন্তু খারাপ জিনিসে ডুবলাম। কিন্তু ওই বন্ধুদের কথাগুলো শুনলাম, মাথা নাড়লাম, একটা এদিক ওদিকের কথা বলে আমি কেটে বেরিয়ে চলে আসলাম। কেটে বেরিয়ে চলে মানে জাস্ট সাইড করে কেটে গেলাম, তাহলে কিন্তু আমি ভেসে গেলাম। তার মানে খারাপ জিনিসে ভাসতে হবে। এবার কোনো একজন টিচার, কোনো একজন বাবা মা, কোনো একজন শিক্ষিত বা কোনো একজন কোয়ালিফাইড পারসন যে আমার ড্রিমটাকে অ্যাচিভ করার ক্ষেত্রে কিছু এক্সটার্নাল আইডিয়াস দিচ্ছে, তাহলে সেই আইডিয়ার মধ্যে আমাকে কী করতে হবে? ডুবতে হবে। সো ডোবা আর ভাষা, ওটা কিন্তু কনসাসনেস। বিকজ আমার বন্ধু বলল বলেই আমি একটা হাতে ধরিয়ে নিলাম, তারপরে দুদিন বাদে ওইটাই আমার বন্ধু হয়ে দাঁড়ালো। তারপর মনে হলো যে আমি সিগারেট খাচ্ছি না, সিগারেট আমায় খাচ্ছে। তখন কিন্তু মানে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই যে আমার ওই বন্ধুটা খারাপ ছিল, ওই বন্ধুটা না থেকে ওই বন্ধুটা হলে ভালো হতো। কেউ খারাপ ভালো থাকে না, তুমি কিভাবে তাকে গ্রহণ করছো তার ওপর। তুমি তাকে অ্যাক্সেস দিয়েছো, তোমাকে খারাপ অভ্যাস করিয়েছে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করেছো। তুমি যদি তাকে রিজেক্ট করতে পারতে, তোমার সেই কনশাস ডিসিশন থাকতো, তাহলে অতীত তোমাকে খারাপ করতো না। সো প্রত্যেকটা সফল মানুষ, প্রত্যেকটা অ্যাচিভার মানুষ, তাদের জীবনেও দুঃখ আছে, প্রত্যেকটা ফেলিওর মানুষের লাইফেও দুঃখ আছে। কিন্তু রিসার্চ দিয়ে যদি দেখা যায়, সাকসেসফুল লোকেরা অনেক বেশি ধাক্কা খায় যত না ফেলিওর লোকেরা ধাক্কা খায়। যে কারণে বলা হয় নেভার গিভ আপ। ফেলিওর লোকেরা 10 বার 15 বার কোনো একটা কাজ করার পর কি বলে? আমার কপালে নেই। এটাকে আমি আমার মতন করে বলি, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ মাস পিপল, রিমেম্বার ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ড্রিম, বাট নো নিড টু চেঞ্জ ইউর সেলফ। মানে তুমি যদি মাস পিপল হয়ে থাকতে চাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রোজ ড্রিম চেঞ্জ করো, কালকে এটা করবো, পরশু এটা করবো। তারপরে পাড়ার
চায়ের দোকান, উইথ অল ডিউ রেসপেক্ট, কাউকে ছোটো করছি না, বাপিদা এক্সাম্পল, সবার সব কিছু জানেন, কিন্তু সে সারা জীবন একটাকে দুটো চা, দুটোকে তিনটে চা, একটা সিগারেটকে তিনটে সিগারেট, এইভাবেই সে করে যাচ্ছে। Whereas class people, if you really want to become a class people, change yourself for your dream, but never change your dream. মানে তোমার ড্রিমটাকে এত ফিক্সড করো, এত বড় করো, যে ড্রিমের জন্য রোজ যদি আমাকে চেঞ্জ হতে আমি চেঞ্জ হব, কিন্তু আমি ড্রিমকে চেঞ্জ করব না। সো ক্লাস পিপল হওয়ার জন্য তোমাকে পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এভারেস্টে উঠবো আর আমার পায়ের চটিটা বা জুতোটা যদি পাড়ার রকে আড্ডা মারার হয়, তার জন্য তো চটিটা দায়ী নয়, তার জন্য আমার কনসিয়াস ডিসিশন দেয়। তার মানে আমি কোথায় সময় দেবো, কোথায় সময় দেবো না। রাত্রিবেলায় আমার পড়াশোনা হয়, কথাটা ঠিক, কিন্তু রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে চ্যাটও করি, তার মধ্যে একটু বাবা মাকে লুকিয়ে, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। ইয়োর কর্মা ইয়োর ফল, তাই নয় কি? তো আমার কাজ কারোর ভুল ঠিক বিচার করা নয়, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা, রাইট? এক্স্যাক্টলি। আমার পরের প্রশ্নটাও ছিল ওটাই, একবার ইনক্লুড হয়ে গেল দেখলাম। রাইট, প্রশ্নটা কিরকম? প্রশ্নটা ছিল যে এই যে কাল থেকে করব, বা এই যে বিষয়গুলো আমাদের মাইন্ডে আসে যে আমার দ্বারা হবে, তো হ্যাঁ, তো এটা থেকে বেরোবো কি করে? ফার্স্ট থিং ফার্স্ট, এটা থেকে বেরোবো কি বেরোবো না সেটা অনেক পরে। ফার্স্ট অফ অল একটা ট্রায়াল দেওয়া যাক না, একটা ট্রায়াল। আমি তোমার প্রত্যেকটা ভিউয়ার্সকে একটা জাস্ট আইডিয়া দিচ্ছি। এই আইডিয়াটা 15 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন করার পর অটোমেটিক্যালি তোমার কাছে দেখবে সবাই লিখবে যে আমি এরকম ভাবিনি, এতটা ইমপ্রুভমেন্ট আসবে। ফার্স্ট থিং, ইনভেস্ট ফর ইয়োর সেলফ। সো দেয়ার আর টু টাইপ অফ ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে হেলথ ইনভেস্টমেন্ট, মানে সেটা এক্সারসাইজ করার সময়। সেকেন্ড অফ অল হচ্ছে এডুকেশন ইনভেস্টমেন্ট। এডুকেশন মানে আমি বলছি না স্কুলের বইয়ে 90 পাওয়া, এটা আমি আমার মতন করে বলছি। এডুকেশন মানে এডুকো থেকে এডুকেশন। এডুকেশন মানে নিজের ভেতরকে জানা। নিজের ভেতরকে জানা মানে বহু বাচ্চা, বহু বড় বড় ছেলেমেয়ে আজ অবধি তাদের জীবনে 22-25 বছরের ছেলেমেয়ে নিজের লাইফের স্ট্রেংথ উইকনেস আজ অবধি লেখেনি। আমার কাছে যখনই কেউ চেম্বারে আসে, আমি প্রথমেই যখন বলি তুমি নিজেকে কতটা চেনো, তো অনেকেই বলে অনেকটা চিনি। আমি বললাম স্কোর দাও, কেউ 8 দেয়, কেউ 10 দেয়, 10-এ 10। তারপরে যখন বলি নিজের স্ট্রেংথ উইকনেস লেখো, 99% মানুষ বলে আমি তো আগে কখনো লিখিনি। এবং আমি যখন তাকে রিয়ালাইজ করানোর জন্য আইডিয়াটা দিই, এটা তো খুব ইজি, তখন যখন লিখতে যায় আমি বহু মানুষকে দেখেছি তার নেগেটিভ পার্ট লেখার জন্য নাকি পেন নড়াচড়া করে, সে নাকি তার স্ট্রেংথই খুঁজে পায় না। এবং বহু মানুষ এরকমও হয়, স্ট্রেংথ উইকনেস যে লিখতে হবে, লিখে যে নিজেকে জানতে হবে, এটাই কখনো ভাবেনি। মানে ব্যাপারটা অনেকটা যদি এভাবে দেখি, আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখাটা সবাই পারে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে নিজের মনকে পড়া বা নিজের মনের সাথে নিজের কমিউনিকেশন করা, এটা আমরা কজন করি, তাই না? তার মানে নিজেকে কিভাবে দেখছি তার উপর ডিপেন্ড করবে যে কাল করব। প্রশ্নটা হচ্ছে আমি কাল করব কেন, আজকে কেন নয়? তার কারণ আমার মনে হচ্ছে কালকে সকালবেলা থেকে আমার স্টার্ট করা উচিত। এবার যাদের মধ্যে এই প্যাটার্নটা আছে কাল করব, এটাকে ইংলিশে বলা হয় প্রোক্রাস্টিনেশন। এবার প্রোক্রাস্টিনেশন ইজ এ অ্যাটিটিউড। এবার প্রোক্রাস্টিনেশনকে যদি ব্রেক করতে হয় তাহলে ফর্মুলা একটাই, নাও আর নেভার। ডু ইট নাও। সেই জাস্ট ডু ইট যেরকম বলে না জুতোর অ্যাডভার্টাইজ, জাস্ট ডু ইট, সেই জাস্ট ডু ইট মাইন্ডসেটে আগে আসতে হবে। ডু ইট নাও। আমি এখন চেষ্টা করব, যতটুকু হবে হবে। অনেক সময় আমরা বলি না, যেদিন আমার কাছে এই রিসোর্সটা আসবে, যেদিন আমার কাছে এই সাপ্লাইটা আসবে, সেদিন আমি কাজটা করব। দরকার নেই, আজকে এই মুমেন্ট থেকে করা যেতে পারে। আমার জীবনে বহুবার বহু কিছু আমি ম্যানিফেস্ট করেছি, এবং সেটা ম্যানিফেস্ট করার পর যে ফর্মুলা আমি সবাইকে শেখে আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি। আমি সেটাকে ভিজুয়ালাইজ করেছি, আমি সেটাকে লিখেছি, কিভাবে সেটা হতে পারে, কোন কোন জায়গা থেকে হতে পারে, কোন কোন জায়গায় আমার ডিমেরিটস আছে, আমার কী কী উইকনেস আছে, আমার উইকনেসটাকে কীভাবে স্ট্রেংথ করতে পারি। একটা গল্প বলি এটার উপরে, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং লাগতে পারে। দুটো হাঁড়ি ছিল এক কৃষকের। সেই দুটো হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি ছিল ছোট্ট একটা ফুটো, আর আরেকটা হাঁড়ি ছিল একদম কমপ্লিট। দুই হাঁড়ি নিজেদের সাথে কথা বলতো। যে হাঁড়িটা কমপ্লিট ছিল সে একটু অহংকারী ছিল, বলে দেখেছো আমি আমার মালিককে কতটা সাপোর্ট দিই, তুমি তো কিছুই করতে পারো না, তোমাকে নিয়ে আসে অর্ধেকটা জল তো পড়েই যায়, একদিন দেখবে তোমাকে ফেলে দেবে। তো যে যার মধ্যে ছোট্ট ফুটো আছে সে একটু মৃত, মানে কম বলতো, ইন্ট্রোভার্ট। আর যে ফুল প্যাকড সুন্দর ছিল সে এক্সট্রোভার্ট ছিল। সো যে কৃষক নিয়ে যায়, সে রোজ যায়, ফিরে আসে, এই করতে করতে একদিন কৃষক দুই হাঁড়ির সাথে আলাদা কথা বলছে।
সো প্রথম হাঁড়ি যে কমপ্লিট তাকে বলছে কীরকম লাগছে আমার সাথে থেকে, বললো আপনি আমার মনি বা আপনি আমার মালিক, আপনাকে সার্ভ করে আমি খুব খুশি, কিন্তু আমার মন খারাপও লাগে। এবার ইগো তার শুরু হচ্ছে যে আপনার যে আরেকটা হাঁড়ি আছে ও আপনাকে সেই সার্ভিস দেয় না যে সার্ভিস আমি দিই। তো ওনার যে কৃষক বললো হ্যাঁ তুমি তোমার জায়গায় ঠিক। এবার যখন সেই হাঁড়িকে বলল যে হাঁড়িতে ছোটো ফুটো আছে যে তোমার কীরকম লাগছে, আলাদা আলাদা করে, কেউ জানে না কার সাথে কী কথা বলেছে, তোমার কীরকম লাগছে আমার সাথে এই জার্নিটা করে। বলছে আমার সবসময় চেয়েছি আপনাকে আমার বেস্টটা দিতে, কিন্তু আমি কোনো সময় বেস্টটা দিতে পারিনি, বিকজ ম্যাক্সিমাম সময় আপনি আমাকে ভরে তো দিয়েছেন, কিন্তু আপনি যখন জমিতে এনে জল দিতেন অর্ধেকটা আমার বেরিয়ে যেত। এটা নিয়ে আমার খুব মন খারাপ, আর সবসময় মনে হয় আমি আমার পোটেনশিয়ালে সার্ভটা করতে পারলাম না। ছিলাম হাঁড়ি, কিন্তু অ্যাকচুয়াল হাঁড়ির যে সার্ভিস সেটা আমি দিতে পারলাম না। সো মালিক বলল ঠিক আছে, আজকে যখন তুমি আমার সাথে যাবে জল নিয়ে আমি ভরতে যাব, ফেরার সময় খুব ভালো করে দেখবে তো চারপাশটা। বলে আমার দেখার ইচ্ছাই থাকে না, মন এত খারাপ থাকে, চোখ বন্ধ করে থাকি, তার কারণ আমি তো পুড়ে যাচ্ছি, আমি তো কিছুতেই তো আটকাতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। ইন দ্য মেইন টাইম ওই হাঁড়িটাকেও বলে, যার ভর্তি হাঁড়ি, যে আজকে আসার সময় চোখ খুলে দেখবে যে রাস্তা দিয়ে আমরা ফিরে আসি। তো যথারীতি দেখা যাচ্ছে এক রাস্তা দিয়ে সে যাচ্ছে, আর যে রাস্তা দিয়ে ফিরছে, যে দিকটা ফাটা হাঁড়ি আছে সেই দিকে রাস্তার পাশে সুন্দর ফুলের একটা সুন্দর বাগান হয়ে গেছে। যে হাঁড়িটা ভর্তি তার ঈর্ষা শুরু হয়ে গেল যে কি ওর দিকটা অত সুন্দর, আমার এদিকে কোনো ফুলই নেই, আমার এদিকে ধুলো বালি ময়লা। আর ওই হাঁড়িটা আনন্দে কাঁদছে যে আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা এত সুন্দর। এবার মালিক দুজনকেই পাশে রেখে বলছে যে দেখো তোমরা দুজনে তোমাদের মতন, কিন্তু আমার কোথাও মনে হয়েছে তুমি, মানে ফাটা হাঁড়িটাকে বলছে, তুমি যখন ছোট্ট ফুটো আমি রিয়ালাইজ করলাম, তখন আমি ডিসাইড করলাম তোমাকে দিয়ে তোমার বেস্ট পোটেনশিয়ালটা বার করবো, যেটা কোনোদিনও ও কমপ্লিট হওয়ার পরেও করতে পারবে না। বলে ওই কৃষক বললেন যে আমি বহুবার এই রাস্তা দিয়ে এসে আমি বীজ লাগিয়ে গেছি এই মাটির ওপরে, যাতে তোমার ওই জলগুলো পড়ে এখানে গাছ হয়, যাতে রাস্তার লোকজন তোমার এই গাছের ফুলের গন্ধ পেতে পারে। তার মানে গল্পটাকে যদি সারমর্ম হিসেবে দেখি, একটা হাঁড়ির উইকনেসের ওপর ওই কৃষক কিন্তু কাজ করলো, যে ওর উইকনেস কী ছিল, ফুটো। তার মানে উইকনেসটাকে স্ট্রেংথে সে কনভার্ট করলো, জাস্ট প্রপার পোরিং দ্য ওয়াটার এবং ওই বীজটা লাগানো। তার মানে আমাদের ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে যেভাবেই বিশ্বাস করি না কেন, ইউনিভার্স প্রত্যেকের মধ্যে এমন কিছু ইউনিকনেস দিয়েছে, আমরা সেটাকে অনেক সময় না দেখে অন্যের কাছে কি আছে বা আমার কাছে কি থাকা উচিত ছিল, যেটা অন্যের কাছে অলরেডি এসে গেছে কম কিছু করেও, আমরা ওটাতে ফোকাসে অনেক সময় কষ্ট পাই। সেই জন্য আমার সবসময় মনে হয় মন ভালো মন খারাপ সব কিছু ডিপেন্ড করে আমি আজ অবধি আমার যে এবিলিটি দিয়ে যা করেছি, আর যে জায়গাগুলো আমার উইক এরিয়া, কিছু থাকে ফিক্সড, কারোর হাত জন্ম থেকেই হয়তো নেই, কারোর পা জন্ম থেকেই নেই, এটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার যেটা আছে সেটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। সেই বিশ্বাসটা তো আমি অর্জন করতে পারি, বিশ্বাসটা তো ইনস্টল করা যায়, বিশ্বাসটা তো ডেভেলপও করা যায়, তাই না? এগুলো লার্ন ট্যালেন্ট বলা হয়। ঠিক সেরকম ওই ভাঙা হাঁড়ির মতন আমার জীবনেও প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট ছিল। আমি জানি না, ছোটোবেলায় আমাকে কোনো সময় টেস্ট করলে হয়তো ADHDও বেরোতো, আমি স্পেলিং মিস্টেক করতাম, এখনও করি। আমি হয়তো ইংলিশ খুব একটা গুছিয়ে বলতে পারি না, আমি 8 বছরের বেশি সময় ইউকেতে কাটিয়েছি, আমি কেমব্রিজের মতন শহরে কাটিয়েছি। আমি যেগুলো বলি আমার মতন করে বলি, ভুল ঠিক থাকতেই পারে, কিন্তু তা সত্ত্বেও আমি মানুষকে যখন আমার সার্ভিস বা আমি যখন সার্ভ করি, খুব কম ক্ষেত্রেই এরকম হয়েছে কেউ আমার ইংলিশের ভুল ধরেছে, কেউ আমার গ্রামাটিক্যাল মিস্টেক ধরেছে। প্রত্যেকে কিন্তু সেই সার্ভিসটা নেওয়ার পর তাদের যে উপকার হয়েছে সেখানে আমাকে তারা ব্লেসিংস দিয়েছে। তো আমার মনে হয় চারপাশে নেগেটিভ লোক থাকবে তবে না আমার ভ্যালু তৈরি হবে। তার কারণ যে গাছে আম ভর্তি থাকে আর পাশের গাছে দেখা যাচ্ছে পাতা ভর্তি আম গাছ, ঢিল বা টুকরো বা পাথর সেই গাছেই পড়ে যে গাছে আম থাকে। মানে তুমি যখন গ্রো করছো কোথাও না কোথাও ক্রিটিসাইজ হবে, তোমার উইক এরিয়া নিয়ে কেউ হার্ট করবে, তুমি সেটা নিয়ে যদি মন খারাপ না করে জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখো যে whenever I take any decision I never be in a halt state. halt একটা ওয়ার্ড, এই HALT, এই চারটে যখন আমার জীবনে থাকবে কোনো ডিসিশন নেওয়া উচিত না। আমার মনে হয় তুমি কি কি প্রশ্ন করতে পারো সেটা আমি না জেনেই আমি হয়তো অনেক উত্তর আগে আগে দিয়ে দিচ্ছি, তুমি হয়তো চমকে যাচ্ছ যে কি করে এগুলো মিলে যাচ্ছে। সো এটাই আমার কাজ। সো H ফর হাংরি, তো বলা হয় যখন খুব হাংরি অবস্থায় থাকা তখন কোনো ডিসিশান নিতে নয়। HA
এ ফর অ্যাংরি, যখন খুব রেগে থাকবো কোনো ডিসিশন নেবো না। এল ফর লোনলি, যখন আমার মধ্যে লোনলি ফিলিং হবে তখন আমি যেন কোনো ডিসিশন না নিই, মুখ দিয়েও কিছু না বলি। টি ফর টায়ার্ড, টি ফর টায়ার্ড মানে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল। যখন টায়ার্ড থাকবো কোনো ডিসিশন নেওয়া না, কোনো কমিউনিকেশনে যাওয়া না। সো এই হলটা যদি আমাদের যারা মানে অডিয়েন্স আছেন তারা যদি একটু মনে রাখেন যে কোনো বয়সে, আমার মনে হয় তাদের জীবনে আর যাই হোক রং ডিসিশনের আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই জায়গাটায় কিন্তু তারা রেজাল্ট পেতে পারে। এবার একটু অন্যদিকে আসি, যেটা হচ্ছে বাবা মার ক্ষেত্রে। আপনার কাছেও প্রচুর এরকম ক্লায়েন্ট আসে, কিন্তু বাবা মাদেরও এখন রিসেন্ট টাইমে একটা ভুল দেখা যাচ্ছে, আমি জানি না ভুল কি ঠিক, এটা আপনি বলুন। সেটা হচ্ছে বাচ্চারা একটু কাঁদলে বা খেতে চাইছে না, এরকম কিছু করলে আগে ফোনটা ধরিয়ে দিচ্ছে, তারপর নে খাওয়াচ্ছে, বা কাঁদলে ফোন ধরিয়ে দিচ্ছে, নে ঠিক আছে বাচ্চা আমি এবার কাজ করি। এর ফলে বাচ্চাটার ভবিষ্যতে কি ক্ষতি হচ্ছে? ফার্স্ট থিং ফার্স্ট, আজকে যদি আমরা গুগলে টাইপ করি যে ফোন ইউজেস, যদি এজ দিই, যে এজ এর বাচ্চাদের হাতে বাবা মারা ফোন দিয়ে দিচ্ছেন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য, 99 নয় 100-এ 110% লেখা আসবে এটা প্রচণ্ড হার্মফুল। যদি ফোন নিয়ে দুটো পয়েন্ট বলি, ফার্স্ট পয়েন্ট, ফোন বাঁদিকে রাখা। আমি হেলথ কেয়ার প্রফেশনাল নই, মানে ফিজিক্যাল এমবিবিএস বা এমডি প্রফেশনাল নই, কিন্তু এটা সবাই আমরা একমত যে টিভির সামনে ফোন আসলে বহুবার এটা চেক করে দেখা যায় টিভি স্ক্রিনের মধ্যে বিভিন্ন রকমের কম্পন আসে, দাগ আসে। একটা ফোন রেখে যদি একটা জায়গায় ফোন করি, মানে আমরা বহু মানুষ দেখা যায় বাঁদিকে পকেট, জামার পকেট থাকে, এবং জামার পকেটে তারা কী রাখে, ফোন রাখে। আমি যদি বলি একটা রিসার্চ ওয়ার্কের মতন, আজকে যারা যেটা শুনছেন আমাদের এই পডকাস্ট যেখানেই থাকুন না কেন, যদি পাবলিক প্লেসে থাকেন, আপনি দেখুন 10 জনের ছেলের মধ্যে 8 জনের বুকে দেখবেন আপনি ফোন আছে। তো সেটা একটা বিরাট হার্মফুল, বিকজ হার্ট এখানে থাকে। সো ফোন রাখাটা এটা আইডিয়াল জায়গা নয়, পয়েন্ট 1। পয়েন্ট 2, তোমার স্পেসিফিক প্রশ্নে আসছি, বাচ্চাদেরকে যখনই ঠান্ডা করতে হচ্ছে, ট্রেনে তো প্রায়ই দেখা যায়, পাবলিক ভেহিকলসে প্রায়ই দেখা যায় বাচ্চাদের হাতে ফোন দিয়ে দিচ্ছে এবং বাচ্চারা চুপ করে থাকছে এরকম নিচু হয়ে, কিন্তু তাদের ফার্স্ট অফ অল স্পাইনটা এরকম হয়ে যাচ্ছে। তো রিসার্চে দেখা গেছে যাদের স্পাইন এরকম হয়ে যাবে, মানে এরকম বেঁকে যাবে, তাদের ব্রেন অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকলো। লিম্বিক ব্রেন এমনিই 12টা বেজে থাকলো, যে তার কনসিয়াসনেসটাই হারিয়ে যাবে। পয়েন্ট 2। পয়েন্ট 3, যেটা সবথেকে বড় কথা, তার অ্যাডিকশান এসে যাবে ব্রেনে, কেননা ওই লাইটটার প্রতি একটা আগ্রহ জানবে। যত বেশি মোবাইল ইউজ হবে তত তার কনসেন্ট্রেশন লেভেল শ্রিঙ্ক করবে এবং একটা সময় সে রুড হয়ে যাবে। এরকম আমার কাছে বহু ঘটনা আসে, ফোন প্রথম দিয়েছে, তারপরে যেই নিতে গেছে মাকে মেরেছে, বাবাকে মেরেছে, ইভেন ঘুষি মারা শুধু নয়, এরকমও হয়েছে ধাক্কা মেরে মাকে ফেলে দিয়েছে যে কেন তুমি আমার ফোনে হাত দিচ্ছ। ইভেন ফোন নিয়ে ইমিডিয়েটলি দরজা বন্ধ করে দেওয়ার টেন্ডেন্সি, এটা 12 বছর থেকে 24 বছরের ছেলে মেয়েদের মধ্যে বিভৎসভাবে দেখা যাচ্ছে। সো ফোন দেওয়াটা কিন্তু একদমই উচিত না খাওয়ার সময়, যে কারণে বলা হয় প্লিজ ডোন্ট ডু মাল্টিটাস্কিং, মানে আমি ফোনও দেখবো, আবার আমি ওই সময় খাবো, ওই সময় আবার কারোর সাথে কথা বলবো, যেটা ভেরি ভেরি হার্মফুল। সো মেডিকেল সায়েন্স দিয়ে যদি দেখতে হয়, আমার মনে হয় গুগলে একটু টাইপ করলেই বোঝা যাবে ফোনের রেডিয়েশন কীভাবে আমাদের চোখের আইবলকেও ক্ষতি করতে পারে এবং ব্রেনের যে থিঙ্কিং অ্যাবিলিটি সেটাকেও ড্যামেজ করে দেয়। এবং যে সমস্ত বাবা মারা মোবাইলটা বেশি করে এগিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ভবিষ্যতে বিরাটভাবে একটা মহামারীর আকার ধারণ করতে চলেছে, অলরেডি করে গেছে। বিকজ করোনার পর প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে, আমার সাথে একমত হবেন, অনেক বাবা মা হারিয়ে গেছে তাদের সিস্টেম ফোকাস থেকে, কেননা সারাদিন তাদের মনে হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, আজকেই মোবাইল ইউজ করে কালকে আমি বড়লোক হয়ে যাব, রাইট? মোবাইলের তো এটাও একটা সাইড এফেক্ট না? অনেকে ভাবছে আমি কালকে একটা চ্যানেল খুলবো, সাকসেসফুল হয়ে যাব। কেউ ভাবছে আমি ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগাবো, সাকসেসফুল হব। কেউ ভাবছে আমি 10 পড়াশোনারই দরকার নেই, আমি ট্রেডিং করব, আমি কালকে দুবাই চলে যাব, আমি 2 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামবো, আমি বড়লোক হয়ে যাব। সো আমি জানি না ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানে কিছু হয় নাকি, সব কিছুরই একটা ডিলেড গ্র্যাটিফিকেশান আছে। ডিলেড মানে ইট উইল টেক টাইম, ধীরে 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 ধীরে। গ্রোথ তো দুরকম হয়, একটা গ্রোথ হচ্ছে যেটা সবাই দেখতে পায়, আরেকটা গ্রোথ হচ্ছে সেটা দেখার জন্য নিচে যাওয়া, গভীরে যাওয়া। এবার এই ইন্টারনাল গ্রোথ আর এক্সটার্নাল গ্রোথের মধ্যে ফার্স্ট গ্রোথটা কোথায় হওয়া উচিত? ইন্টারনাল। আমরা যদি একটা গাছের বীজও মাটির তলায় পুঁতে দিই, বীজটাও কিন্তু জানে আমি চারিদিকে আগে কি দেখব, অন্ধকার দেখব। আমি যদি যত অন্ধকারে যাব তত আমি আঁকড়ে ধরবো, যত আমি আঁকড়ে ধরবো আলটিমেট ধীরে 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 তবেই আমি বাইরে বেরোবো। তার মানে অঙ্কের খাতিরে যদি বলি, রিসার্চের খাতিরে, প্রথমেই আমি যখন কোনো কাজ করব চ্যালেঞ্জ আসবে,
কিন্তু আমি যদি বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে যাই তাহলে কিন্তু আমি কী হবে, ধীরে 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 আমার নিজের যে এবিলিটি সেটা কমতে থাকবে, রাইট? সব কিছুতেই যদি আমি টেকনোলজি ইউজ করি, সব সময় যদি টেকনোলজি ইউজ করি, আমার 3টে রেফারেন্স বই নিয়ে আমি লাইব্রেরিতে বসে পড়ছি, আর 3টে পিডিএফ নিয়ে আমি মোবাইলে স্ক্রল করছি, তার সাথে মোবাইলে এখনও অবধি আমি জানি না কোনো মোবাইল বা কোনো অ্যাপ এরকম আছে নাকি যে যখন একই ফোনে আমি পড়াশোনা করব তখন সমস্ত নোটিফিকেশন বন্ধ করা সত্ত্বেও সেই নোটিফিকেশনে কিছু আসবে না। আমি জানি না এখন অবধি এরকম হয়েছে কি না, বোঝাতে পারছি ব্যাপারটা? মানে আমি হতে পারে ইনস্টাগ্রাম অফ করে রেখেছি, ফেসবুক অফ করে রেখেছি, বা লিঙ্কডইন অফ করে রেখেছি, কিন্তু ইনস্টাগ্রামে পপ আপ না হলেও সেখানে কিন্তু কন্টিনিউয়াস SMS এসেই যাচ্ছে। আমি হোয়াটসঅ্যাপ তার মানে কি আনইনস্টল করে রাখতে হবে, কিন্তু সেটা সবসময় সম্ভব না। তার মানে একটা ফোনের মধ্যে এন্টারটেনমেন্টও থাকছে, এডুকেশনও থাকছে, আরও মাইন্ডকে শিফট করার অনেক রকমের সিরিজ চ্যানেল থাকছে। সো আমি যদি 10 মিনিট অন্তর অন্তর মোবাইলটাতে পড়াশোনা করতে যাই, ওইগুলো কোনো না কোনোভাবে আমাকে ডাইভার্ট করে দেবে। যেরকম বাজারের মধ্যে দিয়ে যদি আমি গাড়ি চালাই, হাইওয়ে স্পিডে গাড়ি চালালে তো হবে না। আবার হাইওয়েতে যদি মেইন রোডের মাঝখানে বাজারের মতন 10 কিলোমিটার 8 কিলোমিটারের স্পিডে চালাই, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হবে। তো ওইটা কিন্তু বুঝে নিতে হবে। তাহলে আপনি কি বলছেন যে মানে এই যে সোশ্যাল মিডিয়া, সেটা কি মেন্টাল হেলথের সবথেকে বড় শত্রু? না, এটা শত্রু মিত্রর কথা হচ্ছে না তো, এখানে হচ্ছে ফিল্টার অ্যান্ড স্পঞ্জের কথা। মানে জিনিসটাকে একটু সিম্পলিফাই করে দিই। ফিল্টারের কাজ কি? ঠিক সেই জিনিসগুলো, ইমপিউরিটিগুলোকে আটকানো। স্পঞ্জের কাজ কি? শুষে নেওয়া। সো আমরা যদি সেই ম্যাচুরিটিটাকে বিল্ড আপ করতে পারি যে কোনটাকে আমি ফিল্টার করব। আমি মোটিভেশনের 100টা ভিডিও দেখলাম, কোনো ভিডিওরই একটা লাইন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করলাম না। ভারাজ আমি মোটিভেশন বা মেন্টাল হেলথের ওপর একটাই কোনো পডকাস্ট বা একটা জায়গার একটাই দেখলাম, তাহলে আমি ওটাকে ফার্স্টে অ্যাপ্লাই করা আরম্ভ করলাম। সো দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমি 100টা ভিডিও দেখলাম, কিছুই অ্যাপ্লাই করলাম না। তার মানে ফিল্টার মাইন্ডসেট হচ্ছে আমি সব কিছুই দেখব, কিন্তু সেটাকেই ভেতরে নেব যেটা আমার প্রয়োজন। স্পঞ্জ মাইন্ডসেট হলো আমি কার কাছে, কার সামনে দাঁড়িয়ে স্পঞ্জ মাইন্ডসেট থাকবো। যদি এরকমভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি, আমার 10টা বন্ধু আছে, তার মধ্যে 6টা বন্ধু একটু ডিফারেন্ট টাইপের, উইথ অল ডিউ রেসপেক্ট ডিফারেন্ট টাইপ। মানে তারা আজকেই বড়লোক হয়ে যাব, কালকে এরম করে দেবো, বাবা আমাকে 10 কোটি টাকা দেবে, 10 লাখ টাকা দেবে, আমি সব কিছু ইনস্ট্যান্ট হবে। যারা হুইমজিক্যালি কথা বলে, কোনো কথার ব্যালেন্স নেই, সিগারেট খেয়ে নিলাম, আরও যত রকমের সাবস্টেন্স আছে খেয়ে নিলাম, রাইট? এখন খাবো না তো কখন খাবো, একটু বাইক চালিয়ে নিলাম। এই বন্ধুগুলোকে যদি আমি ফিল্টার মাইন্ডসেটে রাখি, এরা বলবে সব কিছু শুনবো, কিন্তু ততটাই নেবো যতটুকু আমার প্রয়োজন, বাকিগুলোকে জাস্ট ফিল্টার। আর ওর মধ্যে 3জন বন্ধু যদি থাকে যে হয়তো কেরিয়ারে তার বেস্ট অফ দ্য বেস্ট ভার্সন নিজেকে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা স্পেসিফিক জিনিসের উপর রিসার্চ ওয়ার্ক করছে, বা কেউ একজন তার ফ্যামিলি বিজনেসকে ডেভেলপ করার সাথে সাথে ভ্যালু অ্যাডেড বিজনেস ওপেন করতে চাইছে ইন এ ডিফারেন্ট ওয়ে, লং টার্ম বেসিসে, বা তার মধ্যে কেউ একজন তার লাইফে 10 বছরের একটা গোল সেট করেছে, সেটাকে 3 বছর 3 বছর 3 বছর করে ভাগ করে এখন 1 বছরের প্ল্যানিংয়ে আছে যে আমি 6 মাস, আমি 1 সপ্তাহ, আমি 1 দিন, আমি 1 ঘন্টা কী করব। তাহলে এই 3টে বন্ধুর কথাকে যদি সাম আপ করে আমি স্পঞ্জ হিসেবে নিতে পারি, আর ওই উল্টোপাল্টা বন্ধু, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, কারোর ক্ষেত্রে উল্টোপাল্টা বন্ধুগুলি অ্যাকচুয়াল বন্ধু, তাদের কথাকে ফিল্টার করে আমি নিতে পারি, এবং সেই চোখ দিয়ে, মানে চশমার চোখ দিয়ে যদি আমি ওটাকে দেখি সোশ্যাল মিডিয়াতে, তাহলে আমি সেটাই ভেতরে ঢুকতে দেবো যেটা আমার দরকার। আরও সহজ এক্সাম্পল যদি বলি, 10টা কালারের পেন আমি হাতে নিয়েছি, রাইট? বা 7টা কালারের পেন আমি হাতে নিয়েছি। এবার তোমার দিকে আমি ছুড়লাম, বললাম যে কোনো একটা স্কেচ পেন ধরো। তখন তুমি যেভাবে স্কেচ পেনটা ধরো, সিচুয়েশন 2, আমি 10টা বা 7টা কালার নিলাম, নিয়ে বললাম এর মধ্যে লাল কালারটা দেখতে পাচ্ছ? তুমি বললে হ্যাঁ। আমি বললাম খালি লাল কালারটাই ধরো, বলে ছুড়ে দিলাম। দুটো তুমি একভাবে তো ধরবে না। তো তুমি যখন হ্যাপাজেটলি এরকম করবে, যে কোনো কালার আসতে পারে, কিন্তু যখন লাল কালার বলে দেবো, তুমি লালটাই দেখছো। তার মানে কি দেখবো আর কি দেখবো না, কি শুনবো আর কি শুনবো না, সেই বিচার বোধের একটা সফটওয়্যার যেন সবসময় থাকে। একটা বন্ধু আমাকে কোনো ভিডিও পাঠাতেই পারে, যে ভিডিওটা তার মনে হচ্ছে দারুণ লেগেছে, ওই ভিডিওটা আমি খুলে দেখলাম, গ্রুপের মধ্যে সবাই বাবা বলছে, কিন্তু দেখলাম ওই ভিডিওটা যদি আমি পুরোটা দেখতে যাই, আমার মন চঞ্চল হবে, শরীর আর মনের মধ্যে একটা অন্যরকম মাইন্ডসেট তৈরি হবে। হোয়ারাজ আমার সামনে যে পরীক্ষাগুলো আছে, সেখানে ওই ভিডিওটা দেখার দরকার নেই।
কনসিয়াসলি আমি ভিডিওটা ডিলিট করতে পারি। তো আমি যদি নিজেকে বলি এখন থাক পরে দেখব, তার মানে আমি মনকে সায় দিলাম। তাহলে আমার মনকে আমি সায় দিলাম, তার জন্য আমার মন দায়ী না আমার কনসিয়াসনেস দায়ী? আমার কনসিয়াসনেস দায়ী। তাহলে ওই ম্যাচুরিটিটা তো নিজের মধ্যে রাখতে হবে, ওটা তো নিজেকে প্র্যাকটিস করে শিখতে হবে। ওটা কোনো বাবা মা স্পুন ফিডিং করে দেবে না যে বাবা খাইয়ে দিচ্ছি, ওটা নিজেকে থাকতে হবে। আর এইটা সময়ের সাথে সাথেই আসে, ম্যাচুরিটি আসবে, সময়ের সাথে সাথে আসবে, কিন্তু তার জন্য কথায় বলে, আমি জানি আজকের জেনারেশন ছেলেমেয়েরা রেগে যাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলকে তুমি কীভাবে পিক অ্যান্ড চুজ করবে সেটা তোমার চয়েস। হতেই পারে কেউ এসে তোমার চেহারা, তোমার কথা বলা দেখে প্রশংসা করতেই পারে। এবার তুমি যদি গোলে মনে করো ও আমার প্রশংসা করলো, ব্যাস গলেছো কি মরেছো। এবার তুমি শুনলে, মাথা নাড়লে, তোমাকে মাথায় রাখতে হবে ও কেন হঠাৎ করে আমার প্রশংসা করছে। তার মানে ওর নিশ্চয়ই কোনো ইন্টেনশন আছে। উইদাউট ইন্টেনশন কেউ আজকের দিনে 18 বছরের পরে বন্ধুত্ব করে না। দয়ার সাগর, বিদ্যাসাগর কিন্তু আজকের দিনে উইথ অল ডিউ রেসপেক্ট কেউ নয়। কিন্তু একটা হঠাৎ করে একটি ছেলের দিকে একটি মেয়ে এগিয়ে আসছে, বা একটি মেয়ে হঠাৎ করে একটা ছেলেকে প্রশংসা করছে, দেয়ার আর সাম ব্যাকগ্রাউন্ড স্টোরি, দেয়ার আর সাম ইন্টেনশন। এবার আমার যদি বিচার বোধ এরকম থাকে, আরে এখন একটু গা ভাসাবো না তো কবে ভাসাবো, গা ভাসানোর ফল তুমি পাবে, ওটা তো তোমার বাবা মার কাছে যাবে না, তোমার কাছেই আসবে। এবার তুমি যদি সেই নিজের ওপর ইমোশনাল ব্যালেন্স না থাকে, তাহলে তার জন্য তুমি অন্য কাউকে দায়ী করতে পারো না। ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট ম্যাচুরিটি, অ্যান্ড সেটা প্র্যাকটিস করে বানাতে হবে। মানে নাকে না বলারও ক্ষমতা দরকার না, নো মিন্স নো, সেই বোধটা থাকতে হবে। এবার আমার প্রায় শেষ হয়েই এসছে, বাট এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আপনি প্রচুর শো করেন, প্রচুর জায়গায় যান, বড় বড় স্টেজে যান। এবার অনেক মানুষের স্টেজ ফেয়ার থাকে, প্লাস ইন্ট্রোভার্টও হয়। তারা কিভাবে এটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে আসতে পারে? গুড কোয়েশ্চেন, ভেরি গুড। এটা পার্সোনাল কোয়েশ্চেন, কারণ আমি প্রচণ্ডভাবে ইন্ট্রোভার্ট ছিলাম, এখনও আছি। হয়তো এই জগতের জন্য একটু ঠিক হয়েছি, বাট বাইরে কারোর সাথে দেখা হলে আমি সহজে কথা কি বলবো কি না বলবো এগুলো বুঝতে পারি না। এটাকে একটু আমার মতন করে বলি, তাহলে হয়তো আমার জীবনের ঘটনা বলতে পারবো। আজকে যে প্যাশনে আমি রয়েছি, এটাকে প্যাশন বলবো অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনও বলবো, দুটো একসাথে মিশে গেছে। তো আমি যদি রিসার্চের খাতিরে দেখি, পৃথিবীতে লেস দেন 1% মানুষ তাদের প্যাশনকে প্রফেশন বানাতে পারে। 99.99999% মানুষ, তুমি যদি একটু রিসার্চ ওয়ার্ক করো যে আপনার প্যাশন আর প্রফেশন সেম, তুমি স্কুলের টিচারদের একটা ইন্টারভিউ নিয়ে দেখো, 99% বলবে না আমি এটা ভেবে জয়েন করিনি, দুবেলার ভাতের জন্য জয়েন করেছিলাম। ছাড়ছেন না কেন? কী করে ছাড়বো, সংসার চলবে কী করে? সো এটা আমি খুব ফরচুনেট বলবো, এবং ঈশ্বরের আশীর্বাদ বলবো। আমার জীবনে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এগেইন আই রিপিট, দুর্ঘটনা ওই মুহূর্তের জন্য, যেটাকে আনফরচুনেট বলা যায় ইংলিশে, আজকে আমি বলবো অল আর ফরচুনেট, বিকজ ওই ঘটনাগুলো না ঘটলে আজকে আমি এখানে আসতাম না। আজকে যদি সব কিছুই কমপ্লিট হতো, তাহলে এই মৃণাল চক্রবর্তী কিন্তু তার অ্যাকচুয়াল ফিলিংস, অ্যাকচুয়াল ভ্যালুসটা পেতো না। তাহলে ফার্স্ট থিং কী বলতে পারি, যে আমি স্টেজে ভালো কথা বলার মানসিকতা নিয়ে জন্মাইনি। আমি মাঠের ছেলে, খুব বাজে ল্যাঙ্গুয়েজ মাঠে দেয়, আমিও সেগুলোতে অভ্যস্ত ছিলাম। ইভেন খুব ছোটোবেলার বন্ধুদের সাথে যখন দেখা হয়, তারা আমাকে বলে যে মৃণাল তোর ল্যাঙ্গুয়েজ, তোর মুখ দিয়ে এত ভালো কথা তুই বলছিস, আমরা তো ভাবতেই পারছি। আমি সেই দুষ্টু মিষ্টি সেই হাসি এখনও, যে হ্যাঁ সত্যি তো আমিই ভাবি আজ থেকে 30-35 বছর আগে আমি যে ল্যাঙ্গুয়েজ, যে গালাগাল সবসময় দিতাম প্রতিটা ল্যাঙ্গুয়েজ, আমি অবাক হয়ে যাই। এখন প্রশ্নটা ওখানে স্টেজ ফেয়ার কাটানোর আগে আরেকটু পিছনে গিয়ে দেখতে হবে মাই হোয়াই। আমি এটাকে যদি দুভাবে ডিফাইন করি, একটা ইউনিক ওয়েতে, একটা সিম্পল ওয়েতে। ইউনিক ওয়ে মানে লার্ন দ্য গোল্ডেন সার্কেল বলা হয়। হোয়াট ইজ গোল্ডেন সার্কেল? আমাদের জীবনে হোয়াট আছে, কি করব, আমাদের জীবনে হাউ আছে, কিভাবে করব, আমাদের জীবনে হোয়াই আছে, হোয়াই মানে কেন করব। সো দেখা গেছে খুব সফল মানুষ যারা হয়, তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর দেখা গেছে, তারা যে কোনো কাজ করার পিছনে প্রথম পয়েন্টটাই রেখেছে, এটা গোল্ডেন সার্কেল গুগলে দিলেও বেরিয়ে আসে, হোয়াই। হোয়াই মানে রিজন, হোয়াই মানে পারপাস, হোয়াই মানে মিশন, হোয়াই মানে ভিশন। তো হোয়াইটা যদি আমাদের ফাউন্ডেশন হয়, তারপরে আসে হাউ। হাউ মানে প্ল্যানিং বা ব্লু প্রিন্ট পার্ট। তারপরে আসে হোয়াট। হোয়াট মানে আমার অ্যাকশন প্ল্যান কী কী হবে, যেটা আমার হোয়াইকে ম্যাচ করবে। এবার আসছি, তুমি স্টেজ ফেয়ারের কথা বলেছো, তুমি
প্রেজেন্টার হিসেবে কথা বলতে চাইছো, তো ফার্স্ট থিং, হোয়াই ইউ ওয়ান্ট টু বিকাম এ প্রেজেন্টার? যদি তোমাকে দিয়ে তোমার প্রশ্ন, তোমার মনে হতেই পারে আমি চাই সমাজের জন্য এমন কিছু মানে ইউনিভার্সের জন্য এমন কিছু ইনফরমেশন সার্ভ করতে, যাতে দেশের দশের বিভিন্ন বাংলায় যারা কথা বলে তাদের জীবনের কোনো না কোনোভাবে উত্তোলন হয়। এবার উইন উইন, তাদের উত্তোলনে তারা আমার ভিডিও দেখবে, তারা ভিডিও লোককে শেয়ার করবে, সেখানে 10টা লোকের জায়গায় 100টা লোক জানবে, এবং ধীরে ধীরে আমার কোয়ালিটি অফ ভিডিও আর প্রেজেন্টেশন অফ ভিডিও এবং পারপাস অফ ভিডিও যত লেভেলটা আপ হবে, তত আমার কম্পাউন্ড এফেক্ট হবে। কম্পাউন্ড এফেক্ট মানে আজকে 10 জন জানবে, তারপরে 100 জন জানবে, এই করতে করতে লাখে লাখে, যেরকম আজকে তোমার ইউটিউব বা ফেসবুকের ভিউয়ার যদি দেখা যায় লাখে লাখে, কিছু কিছু ভিডিও কোটিতে চলে যাচ্ছে। কেন? একটাই কারণ, বিকজ তুমি একটা পজিটিভ জিনিসের প্রতি তোমার মিশন। তাহলে ওয়াই? হাউ মানে তোমাকে আগে হাউ মানে প্ল্যানিং পার্টে, সেই ব্লু প্রিন্টের পার্টে তোমাকে স্ট্রেংথ উইকনেস অ্যানালিসিস করতে হবে, যে আমি নিজের সাথে ভালো কথা বলতে পারি, হ্যাঁ, সেই হাঁড়িটার মতন, মনে আছে হাঁড়ির গল্পটা? আমার উইকনেসটাকে পজিটিভভাবে করা। তাহলে আমার চ্যালেঞ্জ কি? লোকের দিকে তাকিয়ে কথা বলা। তাহলে লোকের দিকে তাকিয়ে কথা বলতে যদি অসুবিধা হয়, আগে নিজের দিকেই তাকিয়ে কথা বলি। ঘরের দরজা বন্ধ করি, বাড়িতে আয়না আছে, আয়নার সামনে যে কোনো একটা স্ক্রিপ্ট পড়ি, যেন অ্যাজ ইফ ফার্স্ট পার্সন উইথ থার্ড পার্সন। সো ফার্স্ট পার্সন ভিউ টু থার্ড পার্সন ভিউ মানে আয়নার এদিকে যেদিকে আমি দাঁড়িয়ে আছি সেদিকে আমি, কার সাথে কথা বলছি? থার্ড পার্সন, আমারই আরেকটা পার্ট। এবার আমি জিনিসটাকে যদি একটা ভিডিও রেকর্ড করি, সেটা বাড়ির লোক কেউ থাকলো, বা একটা ক্যামেরাকে স্ট্যান্ডে লাগিয়ে বা মোবাইলটাকে একটু সাইডে রেখে কথা বলে দেখি তো। এবার নিজের কথা থেকেই হয়তো মনে হবে এটাকে আরেকটু বেটার করা যায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। স্টেজ ফেয়ার কাটানোর আরেকটা সহজ উপায়, অনেকের বুক ধুক ধুক করে, ধরপড় করে, ফাস্ট কথা বেরিয়ে যায়, তো বলা হয় পজ দিয়ে কথা বলা। আমি জানি যে আজকে আমি আপনাদের সামনে 1000 নয় 10,000 মানুষের সামনে কথা বলতে এসেছি। এটা আমি কিভাবে বললাম? কেটে কেটে, মানে প্রত্যেকটা কথা বলার পর 1 সেকেন্ড করে আমি ভেতরে কনসিয়াসলি পজ নিলাম। তাহলে আমি কি করলাম না, এরকম হলো না। কিন্তু এটা আমি যদি বেশি এক্সাইটেড হয়ে যাই, বহু সময় অনেক সময় হয়, অনেক প্রেজেন্টার অনেক কিছু প্ল্যান করেছে, গিয়ে দেখা গেল একটার ঘাড়ে ওভারল্যাপ হয়ে যায়। আমি আজকে এসেছি অনেক কিছু বলার জন্য, কিন্তু এবার হারিয়ে গেছে কথা। তো কী বলছি, এই যে আমি কনসিয়াসলি একটু করে স্লো যাচ্ছি, মানে আমি ব্যাক অফিস থেকে ওয়ার্ডগুলো নিচ্ছি যে এরপরে আমি কোনটা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার অডিয়েন্স যখন আমাকে দেখছে। যেরকম আমার 7th ডিসেম্বরে আমি সবাইকে ইনভাইট করছি, যেটা তুমি তো আসবেই আমার প্রোগ্রামে, এবং 7th ডিসেম্বরে তুমি দেখতে পাবে বিভিন্ন প্রেজেন্টার বিভিন্নভাবে স্পিচ দিচ্ছে। যখন তারা স্টেজে দাঁড়িয়ে তাদের স্পিচ দেবে, কেউ প্রফেশনাল স্পিকার, সে ধরে বেঁধে কথা বলবে। কেউ সোকল্ড হয়তো প্রফেশনাল স্টেজে কথা বলেন না, কিন্তু 2000-10,000 মানুষকে লিড করছেন। বা কেউ হয়তো ডাইরেক্টলি মানুষের সাথে কথা বলে না, ব্যাক অফিসে কাজ করে, কিন্তু তারাও তাদের কথাবার্তার মধ্যে কোথাও দেখবে একটা সুন্দর মেলবন্ধন আছে। তো আমার মনে হয় স্লো ক্রিয়েট ইয়োর ফ্লো, এই ফর্মুলাটা যেন মনে রাখা হয়। কি বললাম? স্লো ক্রিয়েট ইয়োর ফ্লো, মানে আমি খুব স্পিডে কথা বললে অনেক সময় ধরতে পারবো না, কিন্তু কেটে কেটে যদি কথা বলি, ওই পজ দিয়ে দিই, অনেক সময় যদি ওয়ার্ড ভুলে যাই, হতে পারে আমি ডায়েরি নিয়ে স্টেজে উঠতে পারি, তাতেও কোনো প্রবলেম নেই। যেরকম এই বইটার কথা একটু আগে বলছিলাম, এই বইয়ে একটা চ্যাপ্টারই আছে যেখানে লেখা আছে কিভাবে আমি পাবলিক স্পিকিং করব। এই বইয়ে একটা চ্যাপ্টারই আছে বাবা মা হিসেবে আমার রোল কী হওয়া উচিত, যেটা একটু আগে তুমি প্রশ্ন করছিলে যে কী করা উচিত। মোবাইল ফোন কতটা ইউজ করলে তার কি কি ভালো দিক হতে পারে, কিভাবে ইউজ করলে সেটা অপটিমাইজেশন করা যেতে পারে। অপটিমাইজেশন মানে জিনিসের ম্যাক্সিমাম প্রোডাক্ট ভ্যালুটাকে ডেভেলপ করা। আর ওই যে বললাম এই বইটা আপনার বাড়িতে আছে, কিন্তু কোনো লাভ নেই মেকআপের মতন যদি না সেটা আপনি ইউটিলাইজ করেন। সো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইউটিলাইজেশন ইজ রিকোয়ার্ড। আজকের সেশনে যতজন আমাদের ভিউয়ার্স হবেন বা যারা বারবার দেখবেন, আমার একটাই অনুরোধ, এই ভিডিওগুলো ছোট হোক বড় হোক, একটা জিনিসকে 2 থেকে 3 বার দেখা। একটা হয় গো থ্রু ইয়োর লাইফ, ওপর দেওয়া, আরেকটা হয় গ্রো থ্রু ইয়োর লাইফ, সেই শ্যালো টিউবওয়েল থাকে না যেটা দিয়ে জল দেওয়া হয়, আরেকটা কি থাকে ডিপ টিউবওয়েল, যেটা থেকে মাটির তলা থেকে জল খাওয়া হয়। সো আমরা যদি শ্যালো মাইন্ডসেটে থাকি, একটা বই জাস্ট ওপরে পাতা উল্টে পড়ে গেলাম, ভেতরে ঢুকবে না। কিন্তু একই বই যদি 4 বার পড়ি, তার মিনিংটাই পাল্টে যেতে পারে। সো এই মিনিংফুল মিনিংলেস হতে পারে যদি আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে কী করতে পারি, একটু সুইচ করতে পারি। এর উপর একটা গল্প বলে আমার মনে হয় আমরা পুরো ব্যাপারটাকে যদি র্যাপ করতে পারি। গল্পটা খুব ইন্টারেস্টিং, অনেকেই জানেন, কিন্তু জানা জিনিস দুবার শুনলে একটু
কি হয়, ওই ঘষা ঘষা মাজা হয়, চকচকে করে। তো একটি জুতোর কোম্পানির ম্যানেজার নেওয়ার কথা হয়েছে, একটা আননোন এরিয়ায় সেখানে টেস্ট নেওয়া হবে যে কাকে আমরা ম্যানেজার রাখবো। সো দুজনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে একজনকে পাঠানো হয়েছে। সে পুরো মার্কেট সার্ভে করে এসে দেখলো একটা লোকও জুতো পরে না। সে ডিসাইড করে মালিককে বলে গেলেন যে আপনি আমাকে পাঠিয়েছিলেন রিসার্চ করার জন্য, এখানে জুতোর কোম্পানি, জুতোর ব্যবসা একদম চলবে না, বিকজ কেউ জুতোই পরে না, জুতোর কনসেপ্টই জানে না, অতএব ভুল জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন না। তাকে বলা হলো ঠিক আছে, তোমাকে আমরা জানাবো কে রিক্রুট হচ্ছে। আরেকজনকে পাঠানো হলো, সে একই মার্কেট একই জিনিস দেখে এসে বলল, স্যার জুতোর পাঠালে আপনি ক্ষতি করবেন, ওখানে জুতোর ফ্যাক্টরি লাগাতে হবে, বিকজ পুরো মার্কেটটা ভার্জিন মার্কেট, এখন অবধি জুতোর কনসেপ্টই কেউ জানে না। তার মানে একটা জায়গায় দাঁড়িয়ে একজন কোনো অপরচুনিটি দেখলো না, মিনিংলেস, আরেকজন ওখান থেকেই মিনিংফুল দেখে বেরিয়ে আসলো। সো মেসেজ এটাই, এটাকে আমার যে সেখান থেকে আমি শুনেছিলাম যে স্পিকারের কাছ থেকে, তিনি বলেছিলেন এটা নাকি নাইকি যখন প্রথম আফ্রিকাতে মার্কেটিং করে তাদের একটা রিয়েল স্টোরি এটা, বিকজ তো সেই সময় আফ্রিকার কিছু জায়গা আছে যেখানে কেউ জুতো চুটি পরতো না, এবং এইভাবে তারা মার্কেটিং করে। সো দেখার দৃষ্টিভঙ্গি, এক জায়গায় দাঁড়িয়ে একজন কেউ বলবে, ইংলিশ একটা খুব সুন্দর আছে কথা আছে, এই কথাটা এখানেও অ্যাপ্লিকেবল, গড ইজ নো ওয়্যার। কি বললাম? গড, GOD, গড ইজ IS, নো NO ওয়্যার, মানে ঈশ্বর কোথাও নেই। এবার গড ইজ নাও হেয়ার, ওই যে ডাব্লুটা, হোয়ারের ডাব্লুটা সরিয়ে এনে কি লিখলাম, গড ইজ নাও হেয়ার, মানে ঈশ্বর এখানেই আছে। সো ওই ডাব্লুটা হচ্ছে তোমার ওয়েলথ অর উইজডম, তুমি ওই ডাব্লুটাকে কীভাবে ইউটিলাইজ করবে। সো কেউ এখানে দাঁড়িয়ে বলবে কোথাও কিছু নেই, কেউ এখানে বলবে সব কিছুর মধ্যে সব কিছু আছে, দেখার দৃষ্টিভঙ্গি। সো আমার মনে হয় সব কিছুই পারসেপশন, তুমি কিভাবে দেখবে তার উপর ডিপেন্ড করবে তোমার সাথে কি ঘটবে। এই আমাদের এই পডকাস্ট হয়তো কেউ 4 বার দেখে ইউপিএসসিতে চান্স পাবে, কেউ 4 বার দেখে হয়তো 1000 কোটি টাকার ব্যবসা করবে, কেউ বা 4 বার দেখে তার জীবনের কোনো টাফ টাইমের থেকে বলবে আমি বেরিয়ে আসতে পেরেছি। সো এটা টোটালি আপ টু দেম যে তারা কিভাবে তোমাকে আমাকে ইন্টারপ্রেট করবে। সবাই ভালোকে আরও ভালো করা যায়। বারবার বলছি 7 ডিসেম্বর মিস করবেন না, আপনার লাইফের একটা রেনেসা হতে পারে। শুধু তাই নয়, 2026 দেখো আসতে চলেছে, তার একটা প্ল্যানিং দরকার। এক্স্যাক্টলি। তো আমার 2026-এর ওয়াই কী, যে আমি আমার ফিল্ডে কী হব, বা যে পড়াশোনা করছে সে 2026-এ এন্ড অফ দ্য 2026 নিজেকে কোথায় দেখতে চায়। তাহলে সেই প্ল্যানটাকে আগে তৈরি করলাম গোল্ডেন সার্কেলের হিসাবে। তারপরের প্ল্যানটা হচ্ছে হাউ আই অ্যাচিভ ইট। আমার কাছে আজকে কী কী স্ট্রেংথ আছে আর কী কী উইকনেসেস আছে। তো আমার কাছে যদি ABC উইক থাকে, তাহলে ওই ফাটা হাড়ির মতন উইকনেসটাকে আমি স্ট্রেংথে কনভার্ট করবো। অ্যান্ড ফাইনালি ডেলি মাই অ্যাক্টিভিটি প্ল্যান A to B to C, এইভাবে আমার মনে হয় এটা দিয়ে স্টার্ট করলে এর মধ্যে দিয়ে অনেক উত্তর বেরিয়ে আসবে। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। আজ এতক্ষণ যে একটা পডকাস্ট হলো বোঝাই গেল না, সত্যি থ্যাংক ইউ। আশা করছি আবার আমরা দেখা করবো। ডেফিনেটলি আমরা দেখা করবো আবার। থ্যাংক ইউ। 7 ডিসেম্বর আপনাদের সবাইকে আমার তরফ থেকে ইনভিটেশন। আসুন মহাজাতি সদনে, প্রোগ্রাম শুরু হবে 1:00 থেকে, 11:30 এন্ট্রি, 12:30 মধ্যে হাউসফুল হয়ে যাবে। অলরেডি 90% টিকিট সোল্ড আউট হয়ে গেছে, লিমিটেড সিট আছে, ইমিডিয়েট বুক না করলে হয়তো জায়গা পাবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে 7 ডিসেম্বর। থ্যাংক ইউ।